হ্যাঁ, প্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই প্যান্ডেমিক এর মধ্যেও নিজেদের আহ, পরিবার, নিজেদের একাডেমিক কার্যক্রম এবং নিজেদের হসপিটাল ডিউটি বা চেম্বার সবকিছুকে সুন্দরভাবে সামাল দিচ্ছেন। এটাই আমাদের একমাত্র অন্তঃস্থল থেকে একমাত্র আকাঙ্ক্ষা যে আপনারা সকলেই সপরিবারে সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকে দেশের যে প্রান্ত থেকেই যারা জয়েন করেছেন আমাদের সাথে, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি একটু স্লাইডে চলে যাচ্ছি। তো আমার পরিচয় সম্পর্কে হয়তো অনেকেই জানেন, তারপরে একটু ছোট করে বলা যে আমি ডাক্তার তালিবুল ইসলাম রুশো। আমি চট্টগ্রাম মেডিকেল থেকে পাশ করছিলাম। আমাদের এক আপু আছে চট্টগ্রামের ইএসটিসি থেকে, ডক্টর তিথি। তো এরপরে বেসিক্যালি আমি বিসিএস এ জয়েন করি, 33 বিসিএস এ জয়েন করেছিলাম। এবং ওই সময় যখন আমি পেরিফেরিতে ছিলাম, তো তখনই আসলে এই জাতীয় একটা কোর্সের কথা আমার ফার্স্ট মাথায় আসে। কারণ আমি নিজেও এরকম অনেকগুলো প্রবলেম ফেস করছিলাম যখন এই চেম্বার শুরু করি। কারণ সবসময় যেটা ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, ডাক্তার হয়ে গেলে তো হয়ে গেল, তারপর ভাবছি আচ্ছা বিসিএস হয়ে যাক বা পোস্ট গ্রাজুয়েশন হয়ে যাক। তো তখন তো হচ্ছে দেখা গেছে যে আমি রেসপিরেটরি মেডিসিনে চান্স পেয়ে গেছি রেসিডেন্সিতে, বিসিএস এও গেলাম। কিন্তু তারপর যখন চেম্বার শুরু করতে গেলাম তখন দেখলাম যে আসলে এমন অনেক কিছু জিনিস আছে যেটা আমরা কখনো শিখি নাই, কোনো কোর্সের মাধ্যমে শিখি নাই। যেটা আমাদের এমবিবিএস কারিকুলাম বলেন অথবা রেসিডেন্সির কোচিং গুলা বা এফসিপিএস এর কোচিং গুলা, কোনোটাতে আসলে আমরা তখন শিখি। তো তখনই এটা চিন্তা ছিল, বেশ কিছু জিনিস তখনই বুঝেছে। আর পরে যখন ঢাকায় আবার আসলাম রেসিডেন্সিতে, তখন আরো কিছু, এখন যারা আপনাদের ক্লাস নিচ্ছেন যে সমস্ত মেন্টররা, তো ওনাদের সাথে যখন আলোচনা করলাম তখন সবাই বললো হ্যাঁ এটা খুব ভালো হবে, চলো আমরা শুরু করি। তো ওখান থেকে আসলে এই জিনিসটা শুরু করা এবং একটু একটু হাঁটি হাঁটি পা পা করে আমরা আগানোর চেষ্টা করছি। কিছু সীমাবদ্ধতা আমাদের আছে, দু একটা ক্লাস, কিছু ক্লাস আমাদের এখনো যে আকাঙ্ক্ষিত মানে আমরা করতে চাই সেটা হয়তো পারছি না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো চেষ্টা করছি যে সেই ক্লাসগুলোকে একটা সুন্দর মানে পৌঁছানোর জন্য। এক্ষেত্রে সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা, আপনাদের অকুণ্ঠ সমর্থন। এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অন্যান্য ডাক্তার যারা আছেন, বিশেষ করে আমাদের জুনিয়র ডাক্তার বা মিড লেভেলের ডাক্তার, এটা বড় সংখ্যক কিন্তু এই পোস্ট গ্রাজুয়েশন বলেন বা বিসিএস বলেন এটার বাইরে থেকে যায়। হ্যাঁ? তো তাদেরকে যদি আমরা একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় না নিয়ে আসি, তাহলে কিন্তু এটা তাদের জন্য একটা ডিপ্রেশনের কারণ। এবং তারাও যদি খুব ভালোভাবে একটা অন্তত নিজেদের চেম্বারটা তারা না করতে পারেন, এটা কিন্তু অনেক বেশি একটা ফ্রাস্ট্রেটিং, এত কঠিন একটা ডিগ্রি করার পরে। তো সবসময় আমাদের চেষ্টা করতে হবে যে আমরা নিজেরা আগাইতে পারবো তখনই যখন আমরা আমাদের কমিউনিটিটাকে নিয়ে আগাইতে পারবো। ঠিক আছে? তো অনেক সমস্যা আছে। বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে আমরা জানি। তো তারপরে সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য সবাই যার যার অবস্থা থেকে যদি এই ছোট ছোট কাজগুলো করি, তাহলে ইনশাল্লাহ একটা সময় আমরাও নিজেদেরকে অনেক বেশি স্কিলফুল করতে পারবো। একটা সময় রেফারেল সিস্টেম ডেভেলপ করবে, এটা আমরা চাই। তো সেখান থেকে আমরা এই কোর্সটা শুরু করেছিলাম, বাংলাদেশ গ্লোবাল হেলথ এবং রিসার্চ ইনস্টিটিউট। তো আমার খুবই ভালো লেগেছিল যে এইখানে আমাদের বর্তমানে চেয়ারম্যান হিসেবে আছেন প্রফেসর ডক্টর রুহুল আমিন স্যার। উনি পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট বিএসএম এর প্রফেসর হিসেবে আছেন, এক সময় ডিন ছিলেন। মাসের যে প্রথম জোড়া মাথার যে অপারেশন, সেটা কিন্তু উনি করেছেন। উনি একজন খুব ভালো জিপিও করেন। ঠিক আছে? তো স্যার এটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেছিলেন, স্যার চেয়ারম্যান থাকতে সদয় সম্মতি দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ এখন অনেক বড় বড় প্রফেসর স্যাররা যারা আছেন সবাই আমাদের এই প্ল্যাটফর্ম গুলোতে নিয়মিত ক্লাস নেন বা অনলাইন ওয়ার্কশপ নেন, ওয়ার্কশপে পার্টিসিপেট করেন। তো আস্তে আস্তে তারাও আমাদের এখানে দেখছে যে না, আমাদের এখানে আমরা চেষ্টা করি যে কিছু সার্ভিস দেওয়ার জন্য, তারাও একটা আস্থা খুঁজে পান যে আমাদের এখানে আমাদের সাথে থাকার জন্য। এটা আমাদের জন্য একটা বড় পাওনা। তো চলুন আমরা শুরু করি আজকে রেসপিরেটরি মেডিসিনের। প্রথমেই আমি বলতে চাচ্ছি যে রেসপিরেটরিতে কার্ডিনাল সিম্পটম কি কি আছে। একদম কার্ডিনাল সিম্পটম, কার্ডিনাল সিম্পটম 4 থেকে 5টা, তার মধ্যে খুব বেশি 4টা সমস্যা নিয়ে আমাদের কাছে পেশেন্ট সবসময় চেম্বারে আসে। এই 4টা যেগুলো রেড কালার দিয়ে আমি দিয়ে রাখছি, সেগুলো হচ্ছে কার্ডিনাল সিম্পটম। এটা হচ্ছে কাফ, শর্টনেস অফ ব্রেথ, হিমোপটাইসিস এন্ড চেস্ট পেইন। ঠিক আছে? একদম কার্ডিনাল সিম্পটম। ফিভার এবং ওয়েট লস, এই দুটো সিম্পটম হচ্ছে, আমরা জানি এটা সিস্টেমিক সিম্পটম, এটা অনেক রোগী থাকতে পারে, অনেকটা আলুর মতো, সব ধরনের তরকারিতে দেওয়া যায়, সব ধরনের ডিজিজে, বিভিন্ন ধরনের ডিজিজে এগুলো থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেগুলা, এগুলো হচ্ছে লোকালাইজ সিম্পটম, একদম লোকালাইজড কিছু, যেমন হর্সনেস অফ ভয়েস, স্নেজিং, ন্যাজাল ডিসচার্জ, ন্যাজাল ব্লকেজ, থ্রট পেন। এবং এগুলা আমাদের রেসপিরেটরি ডিজিজের সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে? সবসময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা সিমটমকে আমরা অ্যানালাইসিস করে সেই সিমটমের একটা ডিজিজ কোনটার সাথে রিলেটেড হতে পারে সেখানে যাওয়ার চেষ্টা করব।
এবং একই সাথে তার অ্যাসোসিয়েটেড আর কি কি সিমটম থাকলে আমি একটা ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, সেই অ্যাসোসিয়েটেড সিমটম গুলাও আমি এলিসিট করার চেষ্টা করব বাই হিস্ট্রির জন্য। যেন হিস্ট্রিটা একটা বড় ধরনের আর্ট। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যেত যে থার্ড ইয়ারের হিস্ট্রি থাকতো, প্রথম প্রথম হিস্ট্রি আর কি, দেখা যেত যে মানে হিস্ট্রিটাকে অনেক সময় আমরা একটু নেগলেক্ট করতাম, তাই না? তারপর মনে হইতাম যে একটু বড় জিনিস পড়ে, একটু ডিজিজ নিয়ে একটা পড়া, একটু অ্যাটিপিক্যাল জিনিস নিয়ে পড়া, হিস্ট্রি আর কত। কিন্তু যখন চেম্বারে যাই বা যখন হচ্ছে আসলে পরীক্ষাগুলোতে যাওয়া যায়, তখন বোঝা যায় যে হিস্ট্রি এলিসিট করাটা বা খুব সুন্দর করে হিস্ট্রি নেওয়াটা এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমাদের কাছে মনে হয় রোগী যখন আমাদের কাছে চেম্বারে আসে, তখন একটা কথা আমার খুব মনে হইতো প্রথম প্রথম, ইস, রোগীগুলো যদি একটু ডেভিডসন পরে আমার কাছে আসতো তাহলে কত ভালো হইতো। ডেভিডসনের মতো সুন্দর করে সাজায় গুছায় সে তার সিমটমটা বলতো, তার খুব ভালো হইতো। রোগী এত হজবরল করে বলে যে ওখান থেকে জিনিসটাকে সুন্দর করে বের করে একটা ডায়াগনোসিসে পৌঁছানো, এটা একটা রীতিমতো, এটা শার্লক হোমসের চাইতে কিন্তু কম ছোট কাজ না। হ্যাঁ, আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের একটা ডিটেকটিভ টাইপের কাজ, একটা থ্রিল আছে এটার মধ্যে, এটার মধ্যে একটা পাওয়া আছে, এটাতে একটা ভালো লাগা কাজ করে। তো এখন আমাদেরকেই এমন একটা প্রসিডিউর বা এমন একটা পদ্ধতি বের করতে হবে যেন আমরা রোগীর সেই এলোমেলো কথাগুলা থেকে একটা ইনভেস্টিগেশন করতে গেলে যেরকম অনেকগুলো এলোমেলো অনেকগুলো সিমটম সাইন থাকে, সেখান থেকে সুন্দর একটা কনক্লুশনে আসতে হয়, এবং রোগীর সেই এলোমেলো কথাগুলো থেকে আমি যেন সুন্দর একটা ডায়াগনোসিসে আসতে পারি, সেই জন্য কিছু পদ্ধতি, কিছু টেকনিক এটা আমাকেই বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো চলুন, রোগী ডেভিডসন না বলতে পারলেও আমরা কিভাবে রোগীর সমস্যাগুলো শুনে সুন্দরভাবে সহজে অল্প সময়ে জেনারেল প্র্যাকটিসের জন্য চেম্বার ওরিয়েন্টেড আমি কিভাবে একটা প্রফেশনাল ডায়াগনোসিস পৌঁছতে পারি সেটা আমরা চেষ্টা করব। আচ্ছা, এখন এই যে কাফের ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে কাফের অনেকগুলো কজ আছে। ডেভিডসনের বক্সে এই যে এতগুলো কজ আছে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ অরিজিন। এবং কাফ মানেই কিন্তু সেটা শুধু লাংসের প্যারেনকাইমাতে যে ইনভলভ করবে তা না। আচ্ছা, আমাদের রেসপিরেটরি ট্রি যদি আমি চিন্তা করি বা রেসপিরেটরি ট্র্যাক্ট, তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টটা শুরু হয় সবসময় মনে রাখতে হবে নোজ থেকে। ঠিক আছে, একদম দরজা, এটা হচ্ছে দরজা, নোজ থেকে। তারপরে হচ্ছে এই যে ফ্যারিংস, তারপরে ল্যারিংস, দেন ট্রাকিয়া, তারপরে ব্রোঙ্কাই, তারপরে ব্রোঙ্কাই আবার রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রোঙ্কাস, সেগুলো আবার ভাগ হয়ে যায়, আমরা সবাই জানি। তারপরে লাংসের প্যারেনকাইম। দেখেন একদম ফ্যারিংস থেকে শুরু করে ল্যারিংস, ট্রাকিয়া, ব্রোঙ্কাই, লাংসের প্যারেনকাইম, এই সবগুলোর যে কোনো জায়গায় যদি ইনভলভমেন্ট হয়, সেটা যদি ইরিটেশন হয় অথবা ইনফ্ল্যামেশন হয় অথবা কোনো কার্সিনোমা হয় অথবা কোনো ড্যামেজ হয়, এগুলোর প্রত্যেকটাই কিন্তু কাফ সৃষ্টি করতে পারে, সাথে কিছু ড্রাগস এর সাইড এফেক্ট হিসেবে এবং কিছু অ্যাসপিরেশনের কজ হিসেবেও কিন্তু আমাদের কাফ হতে পারে, যেমন গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং এস ইনহিবিটর, এই দুইটা আদার দেন রেসপিরেটরি খুব গুরুত্বপূর্ণ দুইটা কজ। কিন্তু মোস্ট কমন কজ অফ কাফ কি কি আছে চেম্বার, আমি এখানে এই কজ গুলোকে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে ক্রুপ বা আমরা যেটা বলি যে অ্যাকুইট রাইনাইটিস বা কমন কোল্ড, এটা খুব কমন একটা কজ, সবসময় আছে আমাদের কাছে। দুই নম্বর হচ্ছে অ্যাকুইট ব্রঙ্কাইটিস, মানে ব্রঙ্কাসের যদি ইনফ্লামেশন হয় সেই ক্ষেত্রে। তিন নম্বর হচ্ছে অ্যাজমা, এটা আগে ব্রঙ্কিয়াল অ্যাজমা বলা হতো, কিন্তু এখন বইপত্রে এটাকে কিন্তু শুধু অ্যাজমা বলে, এখন আর ব্রঙ্কিয়াল অ্যাজমা বলে না। তারপরে আমরা জানি যে কার্ডিয়াক অ্যাজমা নাম কিন্তু আরেকটা জিনিস আছে, তাই না? কিন্তু তারপরে এখন অ্যাজমা বলতে ব্রঙ্কিয়াল অ্যাজমাকেই বোঝানো হয়, এবং এটার লেটেস্ট নাম হচ্ছে শুধু অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা এখন আর বলা হয় না। এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটার মধ্যে আমরা জানি যে একটা আছে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং আরেকটা আছে এমফাইসিম। তাহলে অ্যাকুইট ব্রঙ্কাইটিস কিন্তু আলাদা, আর ক্রনিক ব্রঙ্কাইটিসটা আসবে সিওপিডি এর মধ্যে এবং এমফাইসিম। আর লাস্টলি স্মোকিং, স্মোকিং ইটসেলফ ইজ আ কজ অফ কাফ। এখন এগুলো অনেকগুলো সাইট অফ অরিজিন আছে, এদিকে আমি যাচ্ছি না। কারণ প্রশ্ন হচ্ছে যে একটা পেশেন্ট যখন আমার কাছে কাফ নিয়ে আসবে, তখন আমি তাকে কি কি প্রশ্ন করব, কি কি প্রশ্ন করব। তো সবসময় যে কোনো জিনিস, যে কোনো সিমটম যখন আসে, তখন আমরা সাধারণত কি করি, এটা অ্যাপ্রোচ আছে, মানে একটা অ্যাটিটিউড, আমরা কোন অ্যাপ্রোচে আগাবো বা আমাদের অ্যাটিটিউডটা কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন একটা গল্প পড়ছিলাম, একটা লেখা পড়ছিলাম, ওখানে একটা ৮০ বছরের বৃদ্ধ ছিল। তো এই ৮০ বছরের বৃদ্ধ, উনি একটা টি শার্ট পরেছিল। তো তার টি শার্টে লেখা ছিল, আই এম নট 80 years of old,
মানে যদিও তার বয়স 80 বছর, কিন্তু সে লিখে রাখছে আই এম নট 80 ইয়ার্স অফ ওল্ড, না আমার বয়স 80 বছর না, রেদার আই এম অফ 16 ইয়ার্স অফ ওল্ড, বা আই এম এট সুইট 16 উইথ 64 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। সে বলছে যে আমি আসলে 16 বছরে একজন যুবকই আছি, সাথে আমার 64 বছরের একটা এক্সপেরিয়েন্স আছে। মানে দিস ইজ অ্যাটিটিউড বা দিস ইজ অ্যাপ্রোচ, যে এত সুন্দর একটা অ্যাটিটিউডে তার মধ্যে আছে। আমাদের জন্য এই অ্যাপ্রোচটা বা অ্যাটিটিউডটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে আপনার কাশিটা কতদিন ধরে, কতদিন ধরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কতদিন ধরে যদি আমি প্রশ্নটা করি তাহলে কি আনসার আসবে, যে দুটো ভাগে আমি ভাগ করে নিব, যে এটা কি অ্যাকুইট না ক্রনিক। এটা বলার জন্য আমি দুইটা ভাগে ভাগ করব। যদি কাশিটা 3 সপ্তাহের কম হয় তাহলে সেটা সবসময় অ্যাকুইট কজ, তার মানে লেস দেন 3 উইকস মিন্স দ্যাট ইজ অ্যাকুইট, আর গ্রেটার দেন 8 উইকস 8 সপ্তাহের বেশি যদি হয় তাহলে সেটা হচ্ছে ক্রনিক। তাহলে আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসবে, 3 থেকে 8 সপ্তাহের মধ্যে হইলে সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে সাব অ্যাকিউট, ঠিক আছে? আচ্ছা, 3 সপ্তাহের কম যদি হয় তাহলে ইউজুয়ালি এটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং ভাইরাল। এখন আমরা খুব বেশি পাচ্ছি কোভিড, ব্যাকটেরিয়াল হইতে পারে। আর গ্রেটার দেন 8 উইকস যদি হয় তাহলে মোস্ট কমন এর মধ্যে অ্যাজমা, সিওপিডি অথবা টিউবারকুলোসিস, তাই না? টিভিতে কিন্তু আমরা এটা সব সময় দেখি, বিভিন্ন বিলবোর্ডে লেখা আছে যে 3 সপ্তাহের বেশি যদি আপনার ফুসফুসে কাশি থাকে, অমুক অমুক থাকে, তাহলে এটা কিন্তু সাধারণত একটা ক্রনিক কাফ নিয়ে আমাদের কাছে আসে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার কখন কাশিটা বাড়ে, কখন কাশিটা দিনের কোন সময় বাড়ে। তাহলে কিছু কাশি আছে রাতে বাড়ে, যেমন অ্যাজমা, হার্ট ফেলিয়ারের কাশিটা এবং জার্ড। আর কিছু কাশি আসে মর্নিং এ বাড়ে, যেমন প্যারাক্সিমা নকটার্নাল ডিসনিয়া বা সিওপিডি। অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস কি কি আছে, যেমন অ্যাজমার যে কাশিগুলা সাধারণত ধুলাবালির মধ্যে গেলে, ঠান্ডার মধ্যে গেলে, ব্যায়াম করলে, কিছু কিছু ড্রাগ খাইলে সেগুলা বেড়ে যায়। এবং খাওয়ার পর কোনো পেশেন্ট যদি বলে যে না আমার খাওয়ার পরে কাশিটা বাড়ে, তাহলে জার্ড একটা গুরুত্বপূর্ণ দেরি হিসেবে আসবে। আদার সিমটমস গুলা কি কাজে লাগে? আদার সিমটমস গুলা আমরা যোগ অঙ্কের মতো ব্যবহার করবো, যে কাশি আসছে সাথে চেস্ট পেন আছে, সাথে ফিভার আছে, তাহলে কি হইতে পারে? কাশি আছে, শর্টনেস অফ ব্রেথ আছে, হিমোপ্টাইসিস আছে, তাহলে কি হইতে পারে? তাহলে আদার যে সিমটমস গুলো আছে এগুলো আমরা একটু হিস্ট্রি নিব, যে প্রথম যে আমি চারটা দেখালাম সিমটমের মধ্যে, সেই সিমটম গুলো আমি তাকে একটু জিজ্ঞাসা করবো এবং এগুলোকে আমি যোগ অঙ্ক করে তারপরে একটা রেজাল্টে পৌঁছাবো, আমি সেটা দেখাবো আপনাদের। আচ্ছা, এবার আসি যে শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস অফ ব্রেথ আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো আমরা লাস্টে নিব ইনশাল্লাহ। ক্লাসের শেষে যত প্রশ্নগুলো আপনারা যদি একটু নোট ডাউন করে রাখেন তাহলে আমরা ইনশাল্লাহ লাস্টে একে একে সব প্রশ্নগুলো উত্তর দেব। আচ্ছা, আমাদের এই রেসপিরেটরি ক্লাসটা আমরা দুইটা সেশনে নিব ইনশাল্লাহ, একটু বলে দিই। এটা হচ্ছে আজকে প্রথম ক্লাস, নেক্সট আরেকটা রেসপিরেটরি ক্লাস পাবেন ইনশাল্লাহ। তো রেসপিরেটরিতে অনেক কিছু আছে, আমরা মোস্ট কমন সিমটম গুলা, কার্ডিনাল সিমটম গুলার একটা ইভালুয়েশন শিখবো। আমরা কিছু ইনভেস্টিগেশন জানবো, যে কি কি ইনভেস্টিগেশন আমরা দিই। দেন চেস্ট এক্সরে, গুরুত্বপূর্ণ চেস্ট এক্সরে গুলা, নর্মাল কোনটা অ্যাবনর্মাল কোনটা, এটা আমরা শিখবো। এবং এরপরে আমরা কিছু প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন গুলো আমরা শিখবো, ঠিক আছে? এবং এই সমস্ত জিনিসগুলো আমরা দুটো ক্লাসে ভাগ ভাগ করে শিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন কমন কজ অফ শর্টনেস অফ ব্রেথ কি কি আছে। একটা হচ্ছে অ্যাজমা, সিওপিডি, হার্ট ফেলার, আর আছে সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, তাই না? সাইকোজেনিক, এই চারটা মোস্ট কমন কজ আমরা মাথায় রাখবো, অ্যাজমা, সিওপিডি, হার্ট ফেলার এবং সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন। কজ কিন্তু অনেকগুলো আছে, আপনি যদি ডেভিডসনের বক্সে যান, হ্যাঁ, দেখবেন যে এই যে বড় একটা বক্স আছে, কি কি কার্ডিওভাস্কুলার, কিছু রেসপিরেটরি, কিছু আদার্স কজ। মেটাবলিক কজেও কিন্তু পেশেন্টের ব্রেথলেসনেস হতে পারে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, একটা পেশেন্টের গল্প আপনাদের কাছে শেয়ার করি। পেশেন্টটা কিছুদিন আগে আমাদের কাছে আসছিল, তার আগে থেকে সিওপিডি আছে, ঠিক আছে? সিওপিডি আছে, পেশেন্টের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এগুলো আছে। তো পেশেন্ট আমাদের কাছে আসছে, তার খুব বেশি শ্বাসকষ্ট। তো আগের দিন ভর্তি হয়েছে, আমরা যখন পরের দিন রাউন্ড দিতে গেলাম তখন হচ্ছে অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে। তো যিনি রিসিভ করেছিলেন উনি অ্যাকুইট এক্সারবেশন অফ সিওপিডি হিসেবে এটাকে ভর্তি দিয়েছিলেন। আমি যখন লাং অসকালটেট করলাম দেখলাম যে লাংস হচ্ছে অলমোস্ট সিওপিডি এক্সারবেশনে যে ফিচার গুলো পাই সেগুলো লাংস এর মধ্যে নাই অসকালটেট করে। আচ্ছা, তো তখন আমার অন্য সন্দেহ হলো, কিছু সন্দেহ হলো। তো তখন হচ্ছে এবিজিও দেখলাম, আমরা হচ্ছে একটা পালস অক্সিমেট্রি দেখলাম, পালস অক্সিমেট্রিতেও অক্সিজেন স্যাচুরেশন যথেষ্ট ভালো, তার প্রায় 93-94, সিওপিডি হিসেবে যত কমার কথা ওরকম না, তার আগে থেকে কিন্তু সিওপিডিটা আছে।
তো তখন আমার কিছু সন্দেহ হলো, তো ওনাকে বেসিক টেস্ট গুলা দেওয়া হলো। বেসিক টেস্ট গুলা যখন আসলো তখন দেখা গেল তার হচ্ছে ক্রিয়েটিনিন প্রায় 5.6 হয়ে বসে আছে। তো হিস্ট্রিতে উনি আরো কিছু হিস্ট্রি দিল যে উনি প্রেশারের ওষুধটা নিয়মিত খান না এবং ডায়াবেটিসটা অনেক ক্ষেত্রে কন্ট্রোল না। তো আলটিমেটলি যেটা হয়েছে যে ওনার হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুটো মিলে তার এখন সিকেডি ডেভেলপ করে ফেলছে। সেই সিকেডি থেকে তার মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, এন্ড দিস মেটাবলিক অ্যাসিডোসিস ইজ রেসপন্সিবল ফর হিজ শর্টনেস অফ ব্রেথ। ঠিক আছে, এখান থেকে তার আরো কিছু কজ হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এরকম কিছু কজও হতে পারে। তো এই পেশেন্ট গুলো সাধারণত আমরা হসপিটালে ম্যানেজ করি এবং সবসময় যে এগুলো খুব বেশি কমন তা না। ঠিক আছে, জাস্ট যদি আমরা জেনে রাখতে চাই তাহলে আমরা এই চার্টটা একটু দেখে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে আদার্স কজ এর মধ্যে এটা আমরা পরে আলোচনা করব না, এই জন্য এখানে দেখা দিচ্ছি মেটাবলিক অ্যাসিডোসিস। আরটা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া। হ্যাঁ, অ্যানিমিয়ার পেশেন্টরাও কিন্তু শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসে। দেখবেন যে খুব ড্রামাটিক্যালি, আমার কাছে মনে আছে যে ইন্টার্নিতে, আমি যখন ইন্টার্নিতে ছিলাম তখন এরকম একটা পেশেন্ট ছিল 6, তার হিমোগ্লোবিন ছিল 6 এবং সে শুধু শর্টনেস অফ ব্রেথ নিয়ে আমাদের হসপিটালে ভর্তি হয়েছিল। তো তখন তো একদম নতুন, কেবল ইন্টার্নিতে ঢুকছে। তো তখন আমরা যখন ব্লাড ট্রান্সফিউশন দিলাম তার শ্বাসকষ্ট কমে গেছে। তো পরের দিন যখন আমাদের রাউন্ড হচ্ছে তখন আমাদের হাবিব স্যার নামে একজন স্যার ছিলেন। তো স্যার রোগীকে জিজ্ঞাসা করলেন যে আপনার তো শ্বাসকষ্ট ছিল, কিভাবে কমলো? তো রোগী উত্তর দিচ্ছে, স্যার রক্ত দেওয়ার পরে আমার শ্বাসকষ্ট কমে গেল। হাবিব স্যার বললেন, দেখো কত দামি একটা কথা। হ্যাঁ, কত দামি একটা কথা যে তার এই যে সিভিয়ার অ্যানিমিয়া ইটসেলফ মে কজ শর্টনেস অফ ব্রেথ। আচ্ছা, এখন মোস্ট কমন কজ যে চারটা আছে, আমি অনুরোধ করবো যে জেনারেল প্র্যাকটিসের জন্য সেই চারটা কজে আপনি বেশি করে মাথায় রাখবেন। এটাতে আমাদের 80 to 90% কাভার হয়ে যাবে। তাহলে অ্যাজমা বলেছি, সিওপিডি বলেছি, হার্ট ফেলিয়ার বলেছি এবং বলছে সাইটোজেনিক হাইপারভেন্টিলেশন। সাইটোজেনিক হাইপারভেন্টিলেশনটা সাধারণত আমরা যাদের বয়স কম, ফিমেল, তাদের ক্ষেত্রে বেশি চিন্তা করবো, স্ট্রেস। আচ্ছা, এখন আমরা কি কি প্রশ্ন করব? এখানে আমরা অ্যাকুইট না ক্রনিক সেটা বের করার চেষ্টা করব। এখানে হিসাবটা একটু অন্যরকম। কাফের ক্ষেত্রে 3 সপ্তাহ আর 8 সপ্তাহ, আর এখানে 4 সপ্তাহ। 4 সপ্তাহ কম হলে যেটা একই, 4 সপ্তাহ বেশি হলে ক্রনিক। ঠিক আছে, সার্ডেন নাকি ইনসিডিয়াস। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হয় যে এটা এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ কিনা। এই এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ আমাকে অনেকগুলো ডিজিজকে আলাদা করে দেয়। সিওপিডি শর্টনেস অফ ব্রেথ ইউজুয়ালি এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ। হার্ট ফেলিয়ারও স্টেজ আছে, সেখানেও এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ হয়। আচ্ছা, এরপরে ডায়াগোনাল ভ্যারিয়েশন দিনে কখন হয়, যেমন হার্ট ফেলিয়ার ক্ষেত্রে রাতে হবে, এটা আমরা জানি। কিছু অ্যাগ্রাভেটিং রিলেভেটিং ফ্যাক্টরস সম্পর্কে আমরা একটু জিজ্ঞাসা করবো, যে কিসে কিসে বাড়ে, কিসে কিসে কম। এবং একই রকম ভাবে আদার্স যে সিমটমস গুলো আছে, তার কাফ আছে কিনা, হিমোপ্লাইসিস, চেস্ট পেন, ফিভার, ওয়েট লস সম্পর্কে আমরা জিজ্ঞাসা করবো। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, সিমটম হিমোপ্টাইসিস নিয়ে আমরা একটু আলোচনা করি। হিমোপ্টাইসিস আসলে প্রথমেই পেশেন্টদেরকে আমাদের একটু ডিফারেন্সিয়েট করতে হবে ওয়েদার ইট ইজ হিমোপ্টাইসিস অর হেমাটেমেসিস। এই জায়গাটাতে পেশেন্টরা অনেক সময় গুলিয়ে ফেলে। তাহলে হেমাটেমেসিস আর হিমোপ্টাইসিসকে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? ঠিক আছে, প্রথমেই এই হিস্ট্রিতে এই পয়েন্টগুলো আসবে, সেগুলো বলছি। তার আগে কমন কজ কি কি হিমোপ্টাইসিস, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। হিমোপ্টাইসিস এর মোস্ট কমন কজ, একটা মাত্র কজ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ, মনে করেন আপনার কোন একটা পরীক্ষা দিতে গেছেন যেখানে সিঙ্গেল বেস অ্যান্সার আসলো, কেউ হয়তো এফসিএস পরীক্ষা দিতে গেলেন, যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ হিমোপ্টাইসিস, তাহলে একটা কজ জিজ্ঞাসা করলে সেটা কিন্তু অ্যাকিউট ব্রঙ্কাইটিস। এটা কিন্তু সবচেয়ে বেশি কমন কজ, এটা আমরা সবচেয়ে বেশি ওভারলুক করি, আমরা মিস করে যাই। অ্যাকুইট ব্রঙ্কাইটিস মোস্ট কমন কজ। 2 নাম্বার হচ্ছে টিউবারকুলোসিস, 3 নাম্বার হচ্ছে লাং ক্যান্সার, 4 নাম্বার হচ্ছে নিউমোনিয়া, 5 নাম্বার হচ্ছে লাং অ্যাবসেস। ঠিক আছে, এগুলো হচ্ছে মোস্ট কমন কজ। আমরা যদি আরো কিছু কজ দেখতে চাই তাহলে আরো কিছু কার্ডিওভাস্কুলার কজ আছে, কিছু ব্লিডিং ডিসঅর্ডারের কজ আছে। এটা খুব সুন্দর একটা চার্ট আপনার ডেভিডসন রেসপিরেটরি মেডিসিন, প্রত্যেকটা যে চার্ট গুলো আমি দেখালাম সবগুলোতে পেয়ে যাবেন, একদম বক্স করে করে দেওয়া আছে। ঠিক আছে, এইখানে আমি হিমোপ্টাইসিস এর ক্ষেত্রে কি কি কোশ্চেন আমি কি করব, এখানেও প্রথমে জানতে হবে ডিউরেশনটা কতদিন। ঠিক আছে, যেটা অনেক আগে থেকে চলে আসতেছে নাকি রিসেন্টলি হয়েছে। ঠিক আছে, এই হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার ডিফারেন্সিয়েটিং করা, যে হেমাটেমেসিস এর সাথে হিমোপ্টাইসিস এর কিভাবে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। হেমাটেমেসিস এ সাধারণত প্রি এক্সিস্টিং কোন একটা হিস্ট্রি থাকে, এবং হেমাটোমেসিস এর যে মোস্ট কমন কতগুলো কজ আছে, ডেভিডসন এটা খুব সুন্দর করে ছবি দিয়ে 8টা কমন কজ দেওয়া হচ্ছে। যেমন সিরোসিস অফ লিভারে হইতে পারে, কার্সিনোম অফ স্টোমাকে হইতে পারে, গ্যাস্ট্রিক ইরিটেশনের ক্ষেত্রে হইতে পারে। তো তার এটা আগে থেকে কোনো প্রি এক্সিস্টিং কোন ডিজিজ আছে কিনা সেই জিনিসটা জেনে নেওয়া।
আর রেসপিরেটরি কোনো ডিজিজ আছে কিনা সেটাও জেনে নাও, কারণ টিউবারকুলোসিস, লাং ক্যান্সার এগুলো সবগুলোই ক্রনিক, অথবা নন রিজলভিং নিউমোনিয়া যদি থাকে 3 নাম্বার, সেটাও কিন্তু একটু ক্রনিক। তাহলে আমরা প্রি এক্সিস্টিং রেসপিরেটরি ডিজিজ আছে কিনা, প্রি এক্সিস্টিং কোনো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজ গুলো আছে, এটা একটা পয়েন্ট নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল, এটা কি ফ্রেশ ব্লাড নাকি এটা mixed with some food particles or it is altered color। ফ্রেশ হলে দ্যাট ইজ ইউজুয়ালি হেমোপ্টাইসিস। এটা কি কাশির সাথে আসছে নাকি বমির সাথে আসছে, ঠিক আছে? এই কিছু প্রশ্ন আপনি জিজ্ঞাসা করে, বেশি প্রশ্ন তো করা যাবে না, 2 থেকে 3 প্রশ্ন করে আপনি ডিফারেন্সিয়েট করে ফেলতে পারেন। আচ্ছা, অনেক সময় রোগীদের ছবি তুলে নিয়ে আসে, সেটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়, ঠিক আছে? আচ্ছা, আর সাথে অ্যাসোসিয়েটেড যে সিমটম গুলো আছে, সেই সিমটম গুলা, যেমন তার বুকে ব্যথা আছে কিনা, তার ওজনের পরিবর্তন আছে কিনা, জ্বর হয় কিনা, জ্বরটা রাতে রাতে হয় কিনা, তার ধূমপানের অভ্যাস আছে কিনা, হ্যাঁ স্মোকিং, সেটা লাং ক্যান্সারের দিকে অনেক বেশি চলে যায়, ঠিক আছে? নিউমোনিয়ার রিস্ক ফ্যাক্টর গুলা, এই কিছু, বা লাং অ্যাবসেস এর যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেগুলো নিয়ে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। এখানে দেখেন অনেকগুলো কজ। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম যে অ্যাসোসিয়েটেড সিমটম যেটা, কারণ প্রথম আমি যে স্লাইডটা দেখিয়েছিলাম ওখানে প্রায় 11টা সিমটম ছিল। তাহলে অ্যাসোসিয়েটেড সিমটম গুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো, এগুলোকে জোড়া দিয়ে দিয়ে কাজে লাগাতে হবে, জোড়া দিয়ে দিয়ে কাজে লাগাতে হবে, ঠিক আছে? তাহলে একটা রোগী আমার কাছে যদি আসে, দেখেন আমি ভাগ করছি যে শর্ট হিস্ট্রি, লং হিস্ট্রি। তাহলে একটা পেশেন্ট শর্ট হিস্ট্রি নিয়ে আসলো, সে বললো যে আমার অনেক জ্বর আছে, ঠিক আছে, কাশি আছে এবং বুকে ব্যথা হয়, তাহলে মেইনলি এটা চলে যাবে নিউমোনিয়ার দিকে। নিউমোনিয়ার মধ্যে মোস্ট কমন আমরা জানি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ঠিক আছে? আচ্ছা, এখানে কাশিটা শুরুর দিকে ড্রাই থাকে এবং পরবর্তীতে এটা কিছুটা প্রোডাক্টিভ হতে পারে। অনেক সময় রাস্টি স্পুটাম হয়, স্ট্রেপ্টোকক্কাল নিউমোনিয়া দিয়ে যদি ইনফেকশনটা হয়, সেটা অনেক সময় একটু লাল লালের কথা বলে, সেটা আসলে হেমোপ্টাইসিস না, ঠিক আছে? আর চেস্ট পেইনটা হয় কিসের জন্য, সাধারণত যদি নিউমোনিয়া প্লুরাকে ইনভলভ করে ফেলে তখন প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন। তাহলে এখানে চেস্ট পেইনটা থাকে প্লুরাইটিক টাইপ। প্লুরাইটিক টাইপের বৈশিষ্ট্য হচ্ছে এটা লোকালাইজড হয় এবং শ্বাস প্রশ্বাস যখন আমরা নিই, যখন প্লুরাটা ওঠানামা করে সেই সময়টা ব্যথা হয়। এই জন্য বলবে যে যখন শ্বাস নিতে যায় বা কাঁধ ঘুরতে যায় তখন বেশি ব্যথা হয়, এবং যদি দম বন্ধ রাখি তখন আবার ব্যথাটা চলে যায়, ঠিক আছে? সেটা নিউমোনিয়ার দিকে চলে যায়। হিস্ট্রিটা থাকবে শর্ট, 7 দিনের হিস্ট্রি, 5 দিনের হিস্ট্রি। সাথে দেখেন যদি এই পেশেন্টটা শর্ট হিস্ট্রি নিয়ে আসলো, তার একই রকম জ্বর থাকলো, চেস্ট পেইন থাকলো, কাফও থাকতে পারে, প্রোডাক্টিভ কাফ থাকতে পারে, কিন্তু কাফের সাথে প্রোডাক্টিভ কাফ যেটা, স্পুটাম যেটা, সেটা হবে ফাউল স্মেলিং, ফাউল স্মেলিং, তাহলে সেটা আমরা চিন্তা করব এটা লাং অ্যাবসেসের দিকে চলে গেছে, ফাউল স্মেলিং, তাহলে এটা তাহলে এই একটা জিনিস দিয়ে আমি কিন্তু এই দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারবো যে স্পুটামটা ফাউল স্মেলিং কিনা, সেটা লাং অ্যাবসেসের দিকে বেশি চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি পেশেন্ট লং হিস্ট্রি নিয়ে আমার কাছে আসে, কিছু লং হিস্ট্রি, ঠিক আছে, যেমন তার ফিভার আছে, কাফ আছে, এগুলোর মধ্যে, ঠিক আছে, কিন্তু তার একটা লং হিস্ট্রি আছে, 3 মাসের হিস্ট্রি বা 1 মাসের, 2 মাসের, 1.5 মাসের এই জাতীয় হিস্ট্রি, এবং তার ওয়েট লস আছে, ওয়েট লস, তাহলে তার এটা টিবি হওয়ার সম্ভাবনা খুব বেশি। তার আগে কখনো টিবি হয়েছিল কিনা, সেখান থেকে রিঅ্যাক্টিভেশন হতে পারে, ঠিক আছে? সে কি ধরনের কাজ করে, যদি বস্তিতে থাকে বা গার্মেন্টসে থাকে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে টিবি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যদিও বাংলাদেশের টিবিটা এত বেশি কমন, এটা আসলে খুব বেশি কন্ট্যাক্ট হিস্ট্রি দরকার নাই। আচ্ছা, একটা পেশেন্টের রিকারেন্ট হেমোটাইসিস, একটা ইয়াং পেশেন্ট, ছোটবেলা থেকে বারবার তার ইনফেকশন হয়ে আসতেছে, অথবা তার আগে টিবি হয়েছিল, এখন তার হেমোটাইসিস হচ্ছে, ঠিক আছে? এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কজ চলে আসে ব্রঙ্কিয়েক্টিসিস, এটা চিন্তা ভাবনা। ব্রঙ্কিয়েক্টিসিস, টিবি ইটসেলফ কিন্তু হেমোটাইসিস করতে পারে, একটু আগে আমি বললাম, ঠিক আছে? তাহলে একটা পেশেন্টের বারবার হেমোটাইসিস হচ্ছে ছোটবেলা থেকে, সেই ক্ষেত্রে কিন্তু মেইনলি আমরা একটু ব্রঙ্কিয়েক্টিসিসটা বেশি চিন্তা করবো, যেটা ব্রঙ্কিয়েক্টিসিস কিনা, ঠিক আছে, জেনারেল প্র্যাকটিসের ক্ষেত্রে। ওকে, আর আগে যদি টিবি হয়ে থাকে, সাথে এখন তার হেমোটাইসিস একটা হিস্ট্রি নিয়ে আসছে, তাহলে সেটা ব্রঙ্কিটিসিস হতে পারে, আবার সেটা টিউবারকুলোসিসের রিঅ্যাক্টিভেশন হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে বেরিয়ে থাকবে টিউবারকুলোসিস, ব্রঙ্কিটিসিস, এবং এটা একটা অ্যাকুইড ইনফেকশনও থাকতে পারে, তাহলে অ্যাকুইড ব্রঙ্কাইটিস যেটা আমি বলতেছিলাম, সেটাও একটা ডিডি হিসেবে আসতে পারে। আমরা এগুলো প্রেসক্রিপশনের মাধ্যমে এই যোগগুলা আরেকটু সুন্দর করে আমরা দেখবো যখন আমরা প্রেসক্রিপশন পার্টে চলে যাবো। এই দুটো জাস্ট একটা নমুনা যে আমি কিভাবে একটা সিমটমের সাথে অন্যগুলাকে জোড়া লাগাবো, জোড়া লাগাই আমি একটা ডায়াগনোসিস করছি।
আচ্ছা, ইনভেস্টিগেশন রেসপিরেটরি ইনভেস্টিগেশন গুলো কম এবং সহজ, অনেক ইনভেস্টিগেশন আছে আসলে। তো জিপির ক্ষেত্রে তো আমরা সবগুলা দিব না। জিপির ক্ষেত্রে আমরা কি কি দিতে পারি সেই জিনিসগুলো শুধু আমি এখানে তুলে নিয়ে এসেছি। কিছু আছে যে রুটিন, এটা আমরা রুটিনলি আমরা দিতে পারি, এবং সিম্পল টেস্ট। আর কিছু আছে সিলেক্টিভ টেস্ট, যেগুলো আমরা প্রথমে দেব না, সেকেন্ড লাইন। কারণ প্র্যাকটিস এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে রোগীকে প্রথমেই আমি বেশি ইনভেস্টিগেশন মানে একটা ইনভেসিভ বা বেশি কঠিন বা বেশি দামি পরীক্ষাগুলো না দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে যারা পেরিফেরিতে কাজ করে। সেক্ষেত্রে রোগীগুলা টেস্টটা করানোর সামর্থ্য রাখে না, অনেক সময় ওই এলাকাতে ওগুলো হয়ও না। তা দেখা যায় যে বরং সেক্ষেত্রে ডাক্তার চেঞ্জ করতে থাকে, ঘুরতে থাকে, এতে তাদের ইকোনমিক বার্ডেনটা বরং আরো বেশি বেড়ে যায়। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি দিব, আমি একটা চেস্ট এক্সরে পিওভিউ মাস্ট, ঠিক আছে, এটা আমার একটা দিতে হবে। স্পুটাম টেস্ট সব জায়গায় লাগে না, কিন্তু স্পুটাম টেস্টটা কিছু কিছু ক্ষেত্রে, টিউবারকুলোসিস হলে সাসপেক্ট করলে অবশ্যই দিতে হবে এএফপি এবং জিনএক্সপার্ট। আর লাং অ্যাবসেস বা নিউমোনিয়া, এগুলা যখন রোগীটা ভালো হচ্ছে না, আমি একটা পেশেন্টকে ট্রিটমেন্ট দিলাম ডায়াগনোসিস করে 7 দিন বা 10 দিন বা 14 দিন ট্রিটমেন্ট দিলাম, কিন্তু তারপরে দেখা যাচ্ছে ভালো হচ্ছে না, তখন আমাকে চিন্তা করতে হবে যে আমি যে অ্যান্টিবায়োটিক দিয়েছি সেই অ্যান্টিবায়োটিক, সাধারণত কমন যে অ্যান্টিবায়োটিকটা আমরা দিই সেইটা কমন কেন, কারণ সাধারণত ওই অ্যান্টিবায়োটিক যেই অর্গানিজম গুলার এগেনস্টে কাজ করে ওই অর্গানিজম গুলা কমন, এই জন্য আমরা কমনলি ওই অ্যান্টিবায়োটিক দিই যে অ্যান্টিবায়োটিকটা ওই অর্গানিজম গুলার এগেনস্টে কাজ করে। কিন্তু কোনো পেশেন্ট নিউমোনিয়া অথবা লাগেন্সিস একটা ট্রিটমেন্ট দিলাম আমি 7 দিন বা 14 দিন, তারপরেও দেখা যাচ্ছে পেশেন্টটা ভালো হচ্ছে না, তখন আমাকে একটু চিন্তা করতে হবে কি, যে এই পেশেন্টের কোনো রেজিস্ট্যান্ট অর্গানিজম আছে, তাহলে আমাকে তখন একটু স্পুটামটা কালচার করে নিতে হবে। কালচারের ক্ষেত্রে কখন আমি কালচার করবো সেটা বলছি, তখন একটু কালচার এবং সেন্সিটিভিটিটা করে নিলাম, কোন অর্গানিজম আছে তার এগেইনস্টে কোন অ্যান্টিবায়োটিক কাজ করছে, তখন আমাকে সেই দিকে যাইতে হবে। আর প্রথমে আমরা কখন সাসপেক্ট দিব, যদি আমি সেই পেশেন্টটাকে টিবি চিন্তা করি তাহলে আমরা প্রথমেই দিয়ে দিব, হ্যাঁ, এএফবি এবং জিনএক্সপার্ট এই জিনিসটা আমি দিয়ে দিব। আচ্ছা, ইসিজি খুব গুরুত্বপূর্ণ। ইসিজি যেমন ধরেন একটা বলছে শর্টনেস অফ ব্রেথের ক্ষেত্রে একটা পেশেন্ট আসলো, সেই ক্ষেত্রে অ্যাজমা হতে পারে, সিওপিডি হতে পারে, হার্ট ফেলার হতে পারে, এই ক্ষেত্রে আমাকে ইসিজি এবং ট্রপনিন ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটা পরীক্ষা। আচ্ছা, সিবিসি, ইএসআর, আরবিএসটা একটা নিউমোনিয়ার পেশেন্ট, তার যদি ডায়াবেটিস থাকে তাহলে এই ডায়াবেটিসটা কিন্তু কখনোই ভালো হবে না। আর কোমরবিডিটিস হিসেবে ডায়াবেটিসটা খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাকে এলিসিট করতে হবে। আরবিএসটা খুব একটা রুটিন একটা টেস্ট। এবং হিমোপ্টাইসিসের ক্ষেত্রে ক্লটিং স্ক্রিনটা কখন চিন্তা করবো, যদি তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আমি চিন্তা করি, হ্যাঁ, তখন হচ্ছে আমরা এটা চিন্তা করবো, তাছাড়া দরকার নেই। এবং এই টেস্টগুলো সিম্পল টেস্ট হিসেবে রাখছে কিসের জন্য, এই টেস্টগুলা অলমোস্ট বাংলাদেশের সব জায়গায় হয়, যে কোনো পেরিফেরিতেও এই টেস্টগুলো অন্তত করাইতে পারবে। বিটিসিটি, আরবিএস, এসআর, সিবিসি, স্পুটাম, এএফবি, জিনএক্সপার্ট, এবং এটা জানেন যে জিনএক্সপার্ট এখন ফ্রি হয়, পেরিফেরিতে হয়, এই টেস্টগুলো সব জায়গায় হয়, সিম্পল টেস্ট। সুতরাং এগুলো আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করব। দেন আমরা কিছু সিলেক্টিভ টেস্টে যাব। সিলেক্টিভ টেস্ট, চেস্ট এক্সরে ল্যাটারাল ভিউ, এটা আমরা কখন দেই, যে লাংসের কোন লোব ইনভলভমেন্ট সেটা বোঝার জন্যই আমরা সাধারণত ল্যাটারাল ভিউটা দিই, কোন লোবে সমস্যাটা বেশি। চেস্ট এক্সরে ল্যাটারাল ডেকুবিটাস ভিউ, এই জিনিসটা আমরা কখন দিই, লাংসে যদি খুব অল্প মাত্রায় ইফিউশন থাকে, সেটা পিএ ভিউ বা ল্যাটারাল ভিউ অনেক সময় আসে না, তখন আমরা ল্যাটারাল ডেকুবিটাস ভিউটা দেখব। বা সাব পালমোনারি ইফিউশন যদি থাকে সেক্ষেত্রে আমরা এটা দিতেও পারি, অথবা আমরা প্রয়োজন মনে করলে এই জাতীয় পেশেন্ট গুলোকে রেফারও করতে পারি। সিটি স্ক্যান অফ চেস্ট, ফাইবার অপটিক ল্যারিঞ্জোস্কোপি, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি, আলট্রাসোনোগ্রাফি অথবা সিটি গাইডেড এফএনএস, এই টেস্টগুলো ইউজুয়ালি ল্যাটারাল ভিউ ছাড়া অন্যগুলা সাধারণত একদম পেরিফেরাল সেটিংসে হয় না বা করার সুযোগ কম। তো এইখানে আমরা যেটা করবো, যে প্রেসক্রিপশন আমরা প্ল্যানটা লিখবো, প্ল্যান, যে সিটি চেস্ট বা সিটি গাইডেড এফএনএস, এবং প্ল্যান লিখে আমি সেই পেশেন্ট গুলাকে স্পেশালিস্টের কাছে রেফার করে দিতে পারি। অনেক সময় দেখা যায় যে জেনারেল ফিজিশিয়ান হিসেবে আমি একটা পেশেন্টকে সিটি গাইডেড এফএনএসি দিলে এটা রোগী অনেক সময় করতে চায় না, খুব ভালো যারা জিপি করি তখন আবার হচ্ছে আমার এই কথাটা তারা শোনে, তাহলে সেটা একটা চিন্তা করতে হবে। এই চিন্তাগুলো মাথায় রেখে আমরা এটা প্রেসক্রাইব করব। আমি যদি শুরুতেই একটা চেম্বার করছি, শুরুতেই একটা জেনারেল চেম্বার করছি, এই শুরুর সময়ে, এবং আমি পেরিফেরাল সেটিংসে আমি হচ্ছে চেম্বার করছি, তাহলে সে সময় পেশেন্টকে সবসময় সহজ হতে হবে পেশেন্টের সাথে, হ্যাঁ,
পেশেন্ট ফ্রেন্ডলি হতে হবে। সে সময় চেষ্টা করতে হবে পেশেন্টের খরচ যত কম করে আমি সঠিক ডায়াগনোসিসে পৌঁছাতে পারি। তো শুরুর ক্ষেত্রেই রোগীর আস্থা আমার উপরে আসতেও তো একটু সময় লাগবে আমাকে চিনতে জানতে। সেই ক্ষেত্রে বড় ইনভেস্টিগেশন গুলো আপনি স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেবেন, যে আপনি সিটি এফএনএসি করতে হবে, আপনি একজন বিশেষজ্ঞকে দেখান এবং বিশেষজ্ঞের কাছে দেখান। আমার প্ল্যান হচ্ছে এটা, ওনার সাথে দেখায় আলোচনা করে তারপর আপনি পরীক্ষা করেন। এবং যখন এটা আপনার প্ল্যানের সাথে মিলবে, আপনি মোটামুটি জানেনই যে এক্সরেতে একটা মাস লেশন দেখা যাচ্ছে, এটা সিটি এফএনএসি করতে হবে। তাহলে যখন আপনি রেফারি স্পেশালিস্টের কাছে পাঠাবেন, উনিও ওই সিটি এফএনএসি করবে, তখন কিন্তু আপনার উপরে রোগীর একটা আস্থা আসবে। একটা টেকনিক। আবার যদি দেখা গেল যে আপনি একটা জায়গায় হয়তো বছর 3 চেম্বার করছেন, আপনার উপরে অলরেডি রোগের একটা আস্থা আছে, তাদের ফ্যামিলির একটা আস্থা আছে, তারা বারবার আপনার কাছে আসছে, তখন আপনি সরাসরি চিন্তা করলেন যে আমি সিটি এফএনএসি করে ফেলি, তারপরে রোগ হিসেবে আমি হয়তো বিশেষজ্ঞ পরামর্শ দেব। সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, অথবা যেখানে আপনার করার ফ্যাসিলিটিসও আছে। এই জিনিসগুলো আমাকে শুধু ইন্ডিকেশন বেসিসে আমি প্রেসক্রাইব যদি করি বা অ্যাডভাইস দেই, তাহলে সবসময় সেটা রোগীরা মানতে চান না। তাহলে আমাকে তার ইন্ডিকেশন আছে কিনা ইনভেস্টিগেশনে সেটা একটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আমি কোন জায়গায় বসে প্র্যাকটিসটা করতেছি, আমার এরিয়াটা মাথায় রাখতে হবে। 3 নম্বর হচ্ছে আমার নিজের লেভেলটা কি রোগীদের কাছে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কয়টা জিনিস মাথায় রেখে আমি আমার চেম্বারে এই ইনভেস্টিগেশন গুলো সিলেক্ট করব। আচ্ছা, এরপরে চলে আসেন। এরপরে আমি আপনাদের কিছু এক্সরে দেখাই। এক্সরে এখানে অনেকেই আছেন যে বেশ ভালো এক্সরে পারেন, ঠিক আছে। আবার অনেকেই আছেন যে এক্সরে একটু হয়তো তার একটু গ্যাপ আছে বা একটু কম পারবেন, ঠিক আছে। তাহলে আমি এক্সরে, অনেক এক্সরে আছে, তো আমি একটু হচ্ছে আপনাদের সেই এক্সরে গুলোতে যাব না, আমি আগে কিছু নরমাল একটু দেখাই। এটা চাইতে একটু বেটার এখানে যাই, এটা আমার মনে হয় আপনাদের জন্য আরো বেশি সহজ হবে, সহজে বোঝার জন্য। তাহলে প্রথমে দেখেন যে আমি যদি এক্সরেটা বুঝতে চাই, প্রথমে হচ্ছে আমাকে একটু ডেনসিটি সম্পর্কে, রেডিওগ্রাফিক ডেনসিটি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। হ্যাঁ, তো আমরা যখন একটা রেডিয়েশন পাস করতেছি, সেটা যদি বিনা বাধায় চলে যায় তাহলে সেটা বেশি কালো হবে, বাধা পাইলে সাদা হবে বেশি। তাহলে বাতাস যখন থাকতেছে তখন হচ্ছে এটা বাধা পাচ্ছে না, তাহলে দেখেন সবচেয়ে বেশি কালো। ফ্যাট হলে একটু বেশি বাধা পায়, একটু সাদা। সফট টিস্যু বা ফ্লুইড থাকলে একটু বাধা পায়, একটু সাদা। বোন বা মেটাল থাকলে সবচেয়ে বেশি সাদা। এখানেও দেখেন যেখানে এয়ার গুলো আছে, তার মানে এখানে ব্ল্যাক, কালো। বোনস গুলোতে আমরা সাদা সাদা পাই, তাই না? এটা আমরা মোটামুটি সবাই জানি। তাহলে এটা হচ্ছে লিস্ট অপাক থেকে মোস্ট অপাকের কারণ। এরপরে টেকনিক্যাল এসপেক্টে আমি কি কি জিনিস এক্সরে হইলে শুরুতেই কি কি জিনিস দেখে নিব, প্রথমে পেশেন্টের ডিটেলসটা দেখে নিব। যে কিছুদিন আগেও আমরা এরকম পাইছিলাম যে একটা পেশেন্ট তার এক্সরে নিয়ে আসছে, এখন পেশেন্ট যে সিমটমটা বলতেছে সারার সাথে এক্সরে আমি মিলাতে পারতেছি না। তখন আমি বললাম যে এটা কি আপনার এক্সরে, আপনার নাম কি? তো দেখলাম যে পেশেন্টের নাম আর রোগীর নাম মিলতেছে না। তো রোগী যেটা বললো যে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি তো আমার বোনও আসছে আমার সাথে, ওর এক্সরেটা চলে আসছে, একই ফাইল নিয়ে আসছে। তাহলে অবশ্যই এক্সরে দেখার আগে পেশেন্টের নামটা দেখে নেবেন, ডিটেলস, তার বয়সটা কি, কোন ভিউয়ে আমরা দেখতেছি, কি কি ভিউ আছে আমি একটু পরে দেখাবো আপনাদের। এক্সপোজারটা কেমন, কোনো রোটেশন আছে কিনা এক্সরে, এবং এখানে ইন্সপিরেশন না এক্সপিরেশনে নিচ্ছে সেই জিনিসগুলো আমি একটু দেখাই নেব। আচ্ছা, গুরুত্বপূর্ণ ভিউ কি কি? একটা হচ্ছে পিএ ভিউ, যেটা আমরা সবসময় করি, পোস্টেরিয়র এন্টেরিয়র। একটা হচ্ছে এপিক্যাল ভিউ আছে, ল্যাটারাল ভিউ আছে একটু আগে বলছিলাম, এবং ল্যাটারাল ডিকুবিটাস ভিউ আছে, ঠিক আছে। এপিক্যাল লর্ডোটিক ভিউ একটা আছে। পিএ ভিউ কেমন? যেমন সে সব আমরা সাধারণত যেটা জানি, হ্যাঁ, পিঠের দিকে দাঁড়ায় থাকে। আচ্ছা, পোস্টেরিয়র থেকে এন্টেরিয়রে যাবে, পোস্টেরিয়র থেকে এন্টেরিয়রে যাবে, ঠিক আছে। তাহলে পিছনের ভিউ গুলা, লাংস এর ভিউ গুলা বেশি ভালো আসে। আর আমাদের যে বোনস গুলা, রিবস, ক্লাভিকল, এগুলা একটু কম আসে। হ্যাঁ, এগুলা কম আসে কম্পারেটিভলি। আমরা পিএ ভিউ এই জন্যই করি যে আমি লাংস এর ভিউ গুলা ভালো পাই কম্পারেটিভলি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু সবার ক্ষেত্রে তো আমি পিএ ভিউ করতে পারবো না। একটা পেশেন্ট হয়তো তার স্ট্রোক করে তার হয়তো বিছনায় শুয়ে আছে, অথবা অ্যাসপিরেশন নিউমোনিয়ার একটা পেশেন্ট, হয়তো আইসিইউ অথবা সিসিইউ একটা পেশেন্ট, যে ওঠার মতো সামর্থ্য নাই, কিন্তু তার চেস্ট এক্সরে করাটা জরুরি। তখন আমাদের করতে হবে এপি ভিউ করতে হয়, ঠিক আছে। তখন আমরা যেটা করবো এপি ভিউ করতে হয়, যে শুয়ে শুয়ে হয়তো তাকে আমি করি। আচ্ছা, তাহলে দেখেন যে এখানে আমরা পেশেন্টটাকে শুয়ায়া করতেছি, তাই না? এপি ভিউ এটা। এপি ভিউ একটু সমস্যা কি জানেন, যে প্রথমে কিন্তু এই যে বোনস গুলো চলে আসে, দেখেন এখানে ক্ল্যাভিকল গুলো অনেক ভালো করে বোঝা যাবে, ঠিক আছে। এখানে একটু ইয়াতে বোঝা যায়, এখানে এই ভিউ গুলা বেশি চলে আসে, রিপস এর অনেকগুলো ভিউ বেশি চলে আসে। এবং দেখেন হার্টের শ্যাডোটা প্রথমেই কিন্তু হার্টের শ্যাডোটা চলে আসবে জায়গায়, এই জন্য দেখবেন যে ইপি ভিউ গুলোতে হার্টটা অনেক বড় বড় দেয়, ঠিক আছে। দেখেন এই যে পিএ ভিউতে হার্টটা আপনার
পরে আসতেছে, এখানে প্রথমে চলে আসে, অনেক বড় বড় দেখা যায়। তাহলে এপি ভিউতে আমরা হচ্ছে অনেক কিছুই সঠিকভাবে বুঝতে পারি না, একটু বুঝতে আমাদের কিছু কিছু কষ্ট হয়, কিন্তু এটা আমরা তখনই করি যখন আমাদের না করে কোনো উপায় থাকে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে পিএ ভিউ আর এপি ভিউ এর মধ্যে আমরা কিছু ডিফারেন্স এখানে আছে, এটা প্রয়োজন নাই। আচ্ছা, ল্যাটারাল ভিউটা যে এইভাবে করা হয়, ঠিক আছে, এখানে ল্যাটারাল ভিউটা করা হয়। ল্যাটারাল ভিউটাতে আমরা মেইনলি যেটা দেখতে চাই সেটা হচ্ছে আইদার কোনো লোব, কোন লোবটা ইনভলভমেন্ট, লাংস এর কোন লোবে ইনভলভমেন্ট, এটা মনে রাখবেন, কখনো পিএ ভিউ তো বোঝা যায়, তখন আমরা ল্যাটারাল ভিউটা দিই। অথবা কোনো মেডিয়াস্টিনাম, আমরা এখানে জানি যে মেডিয়াস্টিনামে ভাগ করা যাবে সুপিরিয়র মেডিয়াস্টিনাম, ইনফেরিয়র মিডল মেডিয়াস্টিনাম, একটু পরে দেখাচ্ছি কোন মেডিয়াস্টিনামে সমস্যা আছে। এই বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য আমরা ল্যাটারাল ভিউ দিই। নিশ্চয়ই একটু আগে জানার ইচ্ছা হচ্ছিল যে ল্যাটারাল ডিকিউবিটাস ভিউটা কেমন। হ্যাঁ, এই জন্য একটা ছবি তুলে রাখছি, দেখেন এটা হচ্ছে ল্যাটারাল ডিকিউবিটাস ভিউ, ঠিক আছে। তার হাত দুটো উপরে থাকতেছে, শুয়ে তাকে ছবি তুলতে হবে, এবং এই যে দেখেন এই যে এরকম একটা ছবি, হ্যাঁ, খুব অল্প ফ্লুইড যদি থাকে তাহলে লেস দ্যান 100 ml, সেই ক্ষেত্রে আমরা ল্যাটারাল ডিকিউবিটাস ভিউ সেটা পাই। চেস্ট এক্সরে পিএ ভিউতে আমরা সবাই জানি যে ইফিউশন পাইতে গেলে অ্যাটলিস্ট 200 ml থাকতে হয়, ঠিক আছে। তো 100 ml এর নিচে আসলে সেটা আমরা ল্যাটারাল ডিকিউবিটাস ভিউতে পাই। আরো যদি কম হয়, দেখা যদি 20 ml 25 ml 30 ml আছে, সেটা আমরা ল্যাটারাল ডিকিউবিটাস ভিউতে পাবো না, সেটা যখন আল্ট্রাসাউন্ড চেস্ট বা সিটি চেস্টে চলে যেতে হবে। তাহলে আমরা ভিউ গুলা শিখলাম। আচ্ছা, এখন হচ্ছে এক্সপোজার। এক্সপোজারের ক্ষেত্রে যে একটা চেস্ট এক্সরে দেখে তার রেডিয়েশন এক্সপোজার ঠিক আছে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন আমি লিখে দিছি যে এক্সপোজার অন এ PFU is optimal when it allows for the faint visualization of thoracic spine and intervertebral disc. দেখেন এখানে হালকা ভাবে যদি বুঝতে পারি যে ভার্টিব্রা এবং স্পাইন, তাহলে সেটা ঠিক আছে। ফেইন্ট হইতে হবে, হ্যাঁ, অনেক বেশি ভালো করে বোঝা যাচ্ছে তাহলেও ঠিক নাই, একদম বোঝা যাচ্ছে না তাহলেও ঠিক নাই, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই। এখানে তিনটা এক্সরে দেখা হচ্ছে, দেখেন এইখানটা, এটা হচ্ছে একদম গুড কোয়ালিটি ফিল্ম, নরমাল, ঠিক আছে। এখানে আমরা এই যে ফেইন্টলি হালকা ভাবে বোঝা যাচ্ছে, দেখেন ভার্টিব্রাল গুলা, তার ভিতরে ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক গুলো আমরা বুঝতে পারছি, ফেইন্টলি বোঝা যাচ্ছে, খুব সুন্দর, এটা খুব সুন্দর, ঠিক আছে। এখানে দেখেন টু ব্রাইট, কারণ এখানে এই যে ভার্টিব্রাল সম্পর্কে বোঝা যাচ্ছে না, তেমন কিছু আমরা বুঝতে পারছি। আর এখানে টু মাচ কন্ট্রাস্ট, অনেক বেশি কালো 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 চলে আসছে, ভার্টিব্রাল বোঝা যাচ্ছে না। তাহলে কোয়ালিটিটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা একটু দেখবো সেটা হচ্ছে পেশেন্টের রেডিওলজিক্যাল একটা টার্ম আমরা বলি যে চেস্ট এক্সরেতে পেশেন্টের রোটেশন আছে কিনা, এই রোটেশনটা বোঝা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রোটেশনটা কিভাবে বুঝতে হয় সেটা হচ্ছে চেস্ট এক্সরে আমরা যখন দেখি, দেখেন এই যে ভার্টিব্রা গুলা যে মধ্যে মধ্যে ছোট 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 সাদা সাদা দাগ, দেখেন এই যে দেখেন এই যে এখানে ছোট 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 বোঝা যাচ্ছে না, এগুলো হচ্ছে স্পাইনাস প্রসেস, ঠিক আছে, স্পাইনাস প্রসেস, এগুলোতে ভালো বোঝা যাবে না। তাহলে আমাকে প্রথমে করতে হবে যেটা, সেটা হচ্ছে এই স্পাইনাস প্রসেস বরাবর যদি আমি এরকম একটা দাগ টানি, তাহলে সেই স্পাইনাস প্রসেস থেকে দুইটা ক্ল্যাভিকেলের এন্ড সমান দূরত্বে থাকতে হবে, এটাও যতটুকু দূরত্বে, এটাও ততটুকু দূরত্বে। এই সমান দূরত্বে যদি থাকে তার মানে আমি বুঝবো যে এখানে রোটেশন নাই, তার মানে এক্সট্রাটা ভালো আছে। তাহলে ট্রাকিয়া সম্পর্কে কমেন্ট করা যায়, তাছাড়া ট্রাকিয়া সম্পর্কে কমেন্ট করা যাবে না। ট্রাকিয়ার কমেন্টটা অনেক রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেটা কি শিফট হয়ে গেছে নাকি এটা ফুল হয়ে গেছে নাকি এটা সেন্ট্রালে আছে, হ্যাঁ, কি হয়েছে। তাহলে এই জিনিসটা যখন থাকবে তখন আমরা এটা খুব সহজেই বলে দিতে পারি। যেমন এখানে দেখেন এটা একদম সেন্ট্রাল আছে, দুটো সমান দূরত্বে, তাহলে এখানে কোনো রোটেশন নেই। বাট এই জায়গাটায় কিন্তু রোটেশন আছে, মানে এখান থেকে স্পাইনাস প্রসেস বরাবর আমি দাগ দিয়ে এখান থেকে এই ক্লাভিকুলার হেন্ডটা যতটুকু দূরত্বে, এটা অনেক বেশি দূরত্বে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু জাস্ট জেনে রাখেন, হয়তো আপনাদের কমও কাজে লাগবে বা সবসময় নাও দেখতে পারেন। আচ্ছা, দেন যে ইন্সপিরেশন, ইন্সপিরেশন ফিল্ম আর এক্সপিরেটরি ফিল্ম কি, এটা হচ্ছে একটা ইন্সপিরেশনের ফিল্ম, আর আমি আপনাদের দেখাই, ঠিক আছে, এটা সেম পেশেন্টেরই, আর এটা হচ্ছে অনেকটা এক্সপিরেটরি ফিল্ম, ঠিক আছে। তো এক্সপিরেটরি ফিল্মকে দেখলে অনেক সময় মনে হবে কি যে এটা যেন লাং ভলিউম রিডাকশন আছে কিনা, ছোট হয়ে গেছে। তাহলে ইন্সপিরেটরি ফিল্মটা আমরা কিভাবে বুঝবো? ইন্সপিরেটরি ফিল্মটাতে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে এই রিপস যদি আমি কাউন্ট করি, তাহলে রিপস এর এইটা হচ্ছে, এগুলো হচ্ছে পোস্টেরিয়র এন্ড আর এগুলো হচ্ছে এন্টেরিয়র এন্ড, ঠিক আছে, যে 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 এন্ড গুলো, তাহলে এন্টেরিয়র এন্ড গুলো অন্তত 6টা চলে আসে, ঠিক আছে। যেমন 1, এটা হচ্ছে এদিক দিয়ে ঘুরে আসছে, তাহলে এটা 1, এটা 2,
এটা 3, এগুলো হচ্ছে এন্টেরিয়র এন্ড, এটা 4, এটা 5, কারণ এগুলো কি ঘুরে সামনে আসতেছে, তাই না? আর শুরু হয়েছিল কিন্তু এই পিছন থেকে, মানে এটা তো এখানে কিন্তু একই সাথে আমরা দুইটাই দেখতে পাই। হ্যাঁ, এটা তো পিছন থেকে ঘুরে এসে আবার এরকম হয়। তাহলে এই ঘুরে যেগুলো আসে এগুলোকে এন্টেরিয়র এন্ড, আর পিছনে যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। তাহলে পোস্টেরিয়র এন্ডে অন্তত 10 থেকে 11টা থাকতে হবে। পোস্টেরিয়র এন্ডটা যে এগুলাই কিন্তু পোস্টেরিয়র এন্ড, সবাই মনে করে এগুলো, হয়তো অনেকেই মনে করে যেগুলা এন্টেরিয়র, এগুলা হচ্ছে পোস্টেরিয়র। আর এই যে ঘুরে ঘুরে যেটা আসছে, এই যে দেখেন, এই যে ঘুরে ঘুরে আসছে, ঘুরে ঘুরে আসছে, ঘুরে ঘুরে যেটা সামনে আসছে, এটা আসলে এন্টেরিয়র এন্ড। ঠিক আছে? তো যেহেতু এটা একটা পিএ ফিল্ম, তাহলে পিছনের যে রিবস গুলা এগুলাই বেশি ভালো দেখা যায়। ঠিক আছে? পোস্টেরিয়র রিবস গুলো বেশি ভালো যায়, এন্টেরিয়র এন্ড গুলা ফেইন্ট থাকে, কম ভালো বোঝা যায়। ঠিক আছে? তাহলে পোস্টেরিয়র এন্ড যদি 10 থেকে 11টা থাকে, এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বা 11 যদি থাকে, তাহলে আমি বুঝবো যে এটা ইন্সপিরেশনাল ফিল্ম, এটা একটা ভালো ফিল্ম। ঠিক আছে? ঠিক আছে? অথবা ইন্টেরিয়র এন্ড যদি আমি গুনি, ইন্টেরিয়র এন্ড যদি 6টা আসে, তাহলে আমি 6 থেকে 7টা, মানে নিয়ম হচ্ছে 7টা থাকবে ডায়াফ্রামের ঠিক মিড পয়েন্টে। হচ্ছে অ্যাকুরেট নিয়ম, একটু এদিক ওদিক হতে পারে, তাহলে আমি মোটামুটি বুঝবো যে এটা ঠিক আছে। কিন্তু এই যে দেখেন, এই একই একই পেশেন্টের ক্ষেত্রে এখানে 10টা চলে আসছে, ফাইন। তো এখানে আমি যখন কাউন্ট করতেছি, ইন্টেরিয়র পোস্টেরিয়রটাই কাউন্ট করতেছি, 1 2 3 4 5 6 7 8, 8টা, তার মানে এটা একটা আসলে তার হচ্ছে ইন্সপিরেশনে সে তুলতে পারে নাই। হ্যাঁ, এই এক্সরে সবার সময় কিন্তু বলে যে বড় করে শ্বাস নিয়ে দম বন্ধ করে, বড় করে শ্বাস নিয়ে হয়তো দম বন্ধ করে নাই, ওরা এটা তাড়াহুড়ার মধ্যে থাকে, অনেক সময় সেটা ঠিক মতো তুলতে পারে না, ফলে এটা একটা এক্সপিরেটরি ফিল্ম হয়ে গেছে। দেখেন হার্টটা বড় হয়ে গেছে, রিবস গুলা কম চলে আসছে। ঠিক আছে? তাহলে এটা যেটা সমস্যা, যে নিচের দিকের প্যাথোলজি গুলো অনেক সময় আমরা ভুল করতে পারি। হ্যাঁ, হয়তো আমরা বলে দিতে পারি যে নাই, কিন্তু আসলে হয়তো সেখানে সমস্যা আছে। তাহলে প্রথমে আমরা যেহেতু জিপি করবো, আমাদের অ্যাটলিস্ট এই কোয়ালিটি গুলা সম্পর্কে একটা ভালো ধারণা থাকা জরুরি। এটা একটা নর্মাল চেস্ট এক্সরে ভিউ আমি আপনাদেরকে দিয়েছি। ঠিক আছে? কিছু নর্মাল লাং অ্যানাটমি সম্পর্কে একটু বলে যাই। আমরা জানি যে লাংসে 3টা লোব থাকে। এটা হচ্ছে হাইলাম থেকে একদম ফোর্থ রিব পর্যন্ত এটা বলা হয়, যে এই পর্যন্ত হচ্ছে আমরা যদি একটা দাগ কাটি, মোটামুটি আপনারা অ্যাকুরেট কোন পর্যন্ত কি এটা না জানলেও আপনাদের জন্য হবে। আমরা মোটামুটি একটা ধারণা রাখতে পারি, এটা হচ্ছে আপার লোব। এখানে হচ্ছে একটা অবলিক ফিশার, এটা হচ্ছে অবলিক ফিশার, এটা মিডল লোব এবং এটা লোয়ার লোব। আর লেফট লাংস এর ক্ষেত্রে অলমোস্ট আপার লোবটাই আমরা সামনে থেকে বেশি দেখতে পাই। দেখেন এই যে এটা হচ্ছে একটা অবলিক ফিশার, এটা আপার লোব, এবং এটা হচ্ছে সামান্য একটা অংশ লোয়ার লোবস এর ক্ষেত্রে চলে যায়। আচ্ছা, আমি আপনাদের আরো মার্কিং সহ দেখাই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ, এখানে জাস্ট আমি বলেই দিচ্ছি আপনাদের, জাস্ট মোটামুটি কি আছে আমি মোটামুটি বলে দিচ্ছি। এখানে তেমন কিছু লাগবে না আপনাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসেন। আচ্ছা, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল গুলো তো আমরা সবাই চিনি কম বেশি, এই জন্য আমি আর বলি নাই। যে এখানে এটা হচ্ছে, এটা এটা একটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, লেফট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল এবং রাইট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এবং এই যে ট্রাকিয়া যেখানে বাইফার্কেট হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস এবং এটা হচ্ছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাই, এটা একটা ল্যাটারাল ভিউ। ঠিক আছে? ল্যাটারাল ভিউ, ল্যাটারাল ভিউতে এই যে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটাও ডায়াফ্রাম, এটাও ডায়াফ্রাম। এটা হচ্ছে রাইট লাং এর রাইট ল্যাটারাল ভিউ, এই জন্য রাইট লাং এর ডায়াফ্রাম এটা। আর এটা হচ্ছে লেফট লাং এর ডায়াফ্রাম। তো রাইট ল্যাটারাল ভিউ আর লেফট ল্যাটারাল ভিউ একটু চিনতে কষ্ট হয়। তো এটা চেনার একটা উপায় হচ্ছে যে রাইটের যেই পাশের ল্যাটারাল ভিউ সেই পাশের ডায়াফ্রামটা বেশি বোঝা যায়। রাইট ডায়াফ্রাম এটা কিন্তু একটু উপরে থাকে। ঠিক আছে? রাইট ডোম অফ ডায়াফ্রামটা একটু উপরে থাকে। সুতরাং একটা এই যে দেখেন, এটা একটু উপরে থাকবে, এগুলো সাধারণত একটু নিচে থাকবে। তাহলে এই যে এরপরে কোথায় চলে যাচ্ছে সব। আচ্ছা, ঠিক আছে, এটা মনে হয় আরো পরে। হ্যাঁ, এটা একটু পরে। তো রাইট ডোম অফ ডায়াফ্রামটা যেহেতু একটু উপরে থাকে আর লেফট ডোম অফ ডায়াফ্রামটা একটু নিচে থাকে, যার কারণে আমরা যদি রাইট ল্যাটারাল ভিউ করি, তাহলে দেখবেন যে যেটা বেশি স্পষ্ট এবং পুরো মার্কিংস জুড়ে আছে মোটামুটি, সেটা হচ্ছে রাইট ল্যাটারাল ভিউ। লেফট ল্যাটারাল ভিউ যদি এটা হইতো, তাহলে এই যে নিচে যে ডায়াফ্রামের যে শ্যাডোটা, সেটা অনেক বেশি ক্লিয়ার হতো এবং সেটা পুরোপুরি থাকতো না, এরকমই থাকে, কারণ হার্ট কিন্তু অনেকটাই চলে আসে। এটা হচ্ছে সহজ, মানে মোটামুটি একটা টেকনিক। আর এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, এগুলা আস্তে আস্তে আমরা শিখবো। এটা একটা হাইলার রিজিয়ন, ভার্টেব্রা তো আমরা সবাই চিনি মোটামুটি। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আমরা দেখাই। অনেকের হয়তো একটু অনেকদিন হয়ে গেছে চেস্টটা নিয়ে গবেষণা করা। তাহলে হার্টের সাথে এখানে যেটা থাকে, এটা সুপিরিয়র ভেনা ক্যাভা। তারপর হচ্ছে এটা রাইট এট্রিয়াম, এটা অলমোস্ট পুরোটা কিন্তু রাইট এট্রিয়াম, এবং এটা অলমোস্ট পুরোটাই হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এখান থেকে লেফট ভেন্ট্রিকল সামান্য আসে, এই যে সামান্য একটা অংশ এখানে লেফট ভেন্ট্রিকলে থাকে, লেফট অ্যাট্রিয়াম থাকে, এবং পালমোনারি ট্রাঙ্ক চলে আসছে এবং অ্যাওর্টিক আর্চ। ঠিক আছে? তাহলে আমরা যে অংশটুকু আলোচনা করছিলাম,
জাস্ট নর্মাল স্ট্রাকচার গুলো আমরা একটু চিনে নিচ্ছিলাম, এবং এটা আমরা বুঝতে পারছি যে এখানে কি আছে, সবারই কম বেশি এটা ধারণা আছে। তাহলে এই অংশটুকু আমি স্কিপ করে যাই। এটা আমরা দেখাইছি যে এটা হচ্ছে পোস্টেরিয়র এবং এটা এন্টেরিয়র। এখানে আমরা মোটামুটি দেখাইছি ক্ল্যাভিকল কোনটা, এটা প্রয়োজন নাই, অংশটুকু আমি করে যাচ্ছি। আচ্ছা, একটা টেক্সট হিস্ট্রি ইন্টারপ্রিটেশনের জন্য আমরা যদি ABCDEFGH অ্যাপ্রোচটা মনে রাখি তাহলে আমাদের জন্য খুব সহজ হবে যে আমরা প্রথমে এয়ারওয়েটা দেখে নেওয়ার চেষ্টা করব, তারপর বোনস অ্যান্ড টিস্যুটা দেখবো, তারপর কার্ডিয়াক শ্যাডোটা দেখবো, ডায়াফ্রামটা দেখবো, ডায়াফ্রামে কোনো প্যাথোলজি আছে কিনা, ইফিউশন দেখবো, ফিলস লাং ফিলসটা আমরা দেখার চেষ্টা করবো, এবং গ্যাস্ট্রিক বাবেল আছে কিনা, হাইলা এবং মিডিয়াস্টিনাম। ঠিক আছে, তাহলে এয়ারওয়ে এর ক্ষেত্রে আমরা জানছি যে ট্রাকেয়া, রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। ঠিক আছে, এবং এটা হচ্ছে মেজর এয়ারওয়ে বা লার্জ এয়ারওয়ে। ঠিক আছে, স্মলার এয়ারওয়ে আরো ভিতরে যে আস্তে আস্তে হবে, ব্রঙ্কিউস থেকে শুরু হবে। ঠিক আছে, এখানে এয়ারওয়ে গুলো আমরা কিছু কিছু দেখছি। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে কার্ডিনাল অ্যাঙ্গেল, এই জিনিসটা আমাদের একটু দেখতে হয়। এটা হচ্ছে 60 ডিগ্রির মতো থাকে। কোনো এক্সট্রা যদি দেখে যদি আপনার মনে হয় যে এই অ্যাঙ্গেলটা অনেক বেশি, দেখা গেল একটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস এইদিকে চলে আসছে আর একটা এইদিকে গেছে, তাহলে চিন্তা করতে হবে যে এখানে কোনো একটা লিম্ফ নোড বড় হয়ে গেছে কিনা, বা কোনো মাস লেশন আছে কিনা, অথবা একটা ট্রাকিয়ার ক্ষেত্রে আপনি দেখলেন যে ট্রাকিয়ার এই অংশটুকু বোঝা যাচ্ছে না, এইসব সবই ঠিক আছে, এই অংশটুকু একটু খেয়ে গেছে, এখানে নাই, তার মানে বুঝতে হবে যে এখানে কোনো লিম্ফ নোড আছে যেটা এটাকে কম্প্রেস করতেছে, অথবা কোনো মাস লেশন আছে, হয়তো ভিতরের দিকে থাকলে সেটা এরকম হবে যে ভিতর থেকে আছে, হয়তো সেটাকে খেয়ে ফেলছে। এগুলো দিয়ে আমরা একটু বুঝতে পারি যে কোথায় কি সমস্যা থাকতে পারে। ঠিক আছে, আর এটা আপনাদের জন্য প্রয়োজন নেই, দরকার নেই। আচ্ছা, আমি কিছু বোনস এবং সফট টিস্যু একটু ভালো করে খেয়াল রাখতে হয় অনেক ক্ষেত্রে, যে কোনো ধরনের ফ্র্যাকচারস আছে কিনা, লাইটিকুলেশন আছে কিনা, অথবা কোনো আর্থ্রাইটিক কোনো চেঞ্জ আছে কিনা, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, বোনি স্ট্রাকচারের ক্ষেত্রে মেইনলি ক্ল্যাভিকল, আমরা হচ্ছে স্ক্যাপুলা, সরি এই যে ক্ল্যাভিকল, স্ক্যাপুলা এবং যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের দিকে একটু নজর রাখবো। রিবস গুলো আমরা একটু দেখার চেষ্টা করবো, কোনো ভার্টিবল কলাম বা ইন্টারভার্টিবল ডিস্ক আছে কিনা। ঠিক আছে, সেখানে কোনো কাইফোসিস থাকতে পারে বা স্কোলিওসিস থাকতে পারে। হ্যাঁ, অস্টিও আর্থ্রাইটিস থাকলে কোনো লাইটিকুলেশন থাকতে, মানে কোনো অস্টিওফাইটস থাকতে পারে, অথবা কোনো লাইটিক কোনো লেশন আছে কিনা কোনো ক্যান্সারের ক্ষেত্রে অথবা মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে, তাহলে সেগুলো আমরা একটু নজর রাখতে পারি। এবং এখানে আমরা যেটা দেখি এক্সরেতে অনেক সময় ভালো করে বুঝি না, দেখেন এখানে একটু দেখা দিছে যে এই দুই পাশে যেটা আমরা দেখি সেটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এবং মধ্যে যেটা সেটা হচ্ছে স্পাইনাল প্রসেস। ওকে, তাহলে আমার মনে হয় যে আমরা এখানে অনেকগুলো স্লাইড আছে, এগুলো নর্মাল স্ট্রাকচারে। আমি এখানে বেশ অনেকগুলো স্লাইডে আপনার হচ্ছে এয়ারওয়ে কলাম প্লাস সফট টিস্যু সবকিছু দেখাইছে, কার্ডিয়াক অ্যানাটমি, এখানে কোনটা ভেন্ট্রিকল, শিলটি, কার্ডিওথোরাসিক রেশিওটা আমরা কিভাবে বের করব, হ্যাঁ, ডায়াফ্রামের প্যাথোলজি, অনেক কিছু এখানে দেখাইছে। এই জিনিসগুলো আমরা আবার নেক্সট ক্লাসে আলোচনা করব। একদিনই সব হচ্ছে নর্মাল আলোচনা করলে একটু খারাপ লাগবে। আমরা হচ্ছে এখানে 50% আমরা এখানে আলোচনা করছি, প্রায় 37 স্লাইড পর্যন্ত আমরা আলোচনা করেছি। তাহলে নেক্সট দিন থেকে আমরা পরেরটা আলোচনা করব। আমরা কিছু কেস ডিসকাশন করব আজকে, কেস ডিসকাশন এবং কিছু প্যাথোলজিক্যাল এক্সরে আমরা কিছু দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমি কিছু প্যাথোলজিক্যাল এক্সরে কিছু আপনাদের সাথে একটু আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা এক্সরে দেখতে পাচ্ছি, এখানে কি মনে হচ্ছে বলেন তো, কি প্যাথোলজি আছে? কিছু বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি? তাহলে এই যে এক্সরেতে আমরা দেখে নেব যে এটা একটু, এখানে আমি কিছু কেটে দিছি, এখানে নাম থাকবে, বয়স থাকবে। হ্যাঁ, নাম বয়স রোগী নামের সাথে আমরা মিলাই নিব। এটা রাইট হ্যান্ড সাইডে, মানে রাইট। হ্যাঁ, এটা লেফট সাইড, এটা আমরা রাইট এমনি মিড চিনি। জোনে, হ্যাঁ, এটা, হ্যাঁ বলেন তো। রাইট মিড জোনে হচ্ছে অপাসিটি আছে মিড জোনে। আচ্ছা আচ্ছা, আর ফাইন। হচ্ছে ব্রঙ্কোভাস্কুলার যে ইগুলা, মানে মার্কার ব্রঙ্কোভাস্কুলার যে ভাস্কুলার ইগুলা, এগুলা প্রমিনেন্ট আর কি। ওকে, ফাইন। আর আর কারো কোনো পয়েন্ট আছে এখানে? আর কেউ কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, দেখেন এটা মোটামুটি ইন্সপিরেশন, ঠিক আছে। ইন্সপিরেশন বা এক্সপিরেশন এগুলো সবগুলো তো আমরা আসলে গুনে গুনে করতে পারবো না। এটা হয়েছে কি যে অনেকদিন দেখতে দেখতে একটা নর্মাল এক্সরে চিনতে গেলে অনেকদিন দেখতে দেখতে এটা আসলে চেনা আসে। ঠিক আছে, একটা দুইটা ফিল্ম দেখে বা একবার দেখে কিন্তু এটা এক্সরে যে নর্মাল এটাও আসলে বোঝাটা কঠিন। এটা সব ডিসিপ্লিনের সব ইনভেস্টিগেশন গুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা মোটামুটি এক দৃষ্টে বোঝা যায় যে এটার ইন্সপিরেশন গুলা বা ইয়াগুলো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এখানে কোনো রোটেশন নাই, দেখেন স্পাইনাস প্রসেস গুলো ঠিক আছে, এখান থেকে ক্লাভিকুলার হেড মোটামুটি ঠিক আছে, জয়েন্টে কোনো এরকম কোনো প্যাথোলজি আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে উনি বলছেন যে মিড জোনে, আমরা জোন ভাগ করাটা নেক্সট দিন দেখাবো। হ্যাঁ,
যে এক্সরেতে একটা ভালো জিনিস উনি বলছেন, পিএ ভিউতে কিন্তু আমরা কখনো লোবে কোন লোবে সমস্যা এটা বলতে পারবো না, এখানে আমাকে জোন হিসেবে বলতে হবে। এবং জোনটা আমরা বলি কি যে এটা হচ্ছে ফার্স্ট রিপ, এটা দেখেন এটা রিপ দেখে বোঝা যাচ্ছে না যে এটা ফার্স্ট রিপ, ঠিক আছে, এবং এটা ফার্স্ট রিপ, এটা হচ্ছে সেকেন্ড রিপ, ঠিক আছে। তো জোন যখন আমরা ভাগ করবো তখন এই যে ফার্স্ট রিপ সেকেন্ড রিপের ইন্টেরিয়র এন্ড থেকে একটা লাইন টানতে হয়, এই লাইন টানলে এটার উপরে অংশটাকে আমরা বলি ফার্স্ট রিপ 1, দেন হচ্ছে 2, 3, 4, এবং ফোর্থ রিবের এন্টিরিয়র এন্ড থেকে আরেকটা যখন লাইন টানবো সেটা হচ্ছে মিড জোন, এবং তার নিচের অংশটা হচ্ছে লোয়ার জোন, ঠিক আছে। তিনটার ক্ষেত্রে 1 সেকেন্ড রিবস এ তাহলে এন্টিরিয়র এন্ড থেকে এটার উপরে ফার্স্ট রিব হবে, আপার জোন হবে, এটা থার্ড এন্ড ফোর্থ রিবস, তাহলে ফোর্থ রিবস এখানে এসে শেষ হয়েছে, এটা এই বরাবর যদি আমি একটা লাইন টানি তাহলে এটা মিড জোন এবং নিচের অংশটুকু লোয়ার জোন। তাহলে এইটা আসলে আপার জোনেও পড়ে গেছে, লোয়ার জোনেও পড়ে গেছে, মানে পার্ট অফ আপার জোন এবং পার্ট অফ লোয়ার জোনে একটা রিলেশন আছে। ওকে, খুব ভালো বলছেন। এখানে আরো একটা জিনিস আছে, দেখেন এই যে কিছু কিছু বোঝা যাচ্ছে যে এরকম দেখা যায়, এই যে দেখা যাচ্ছে এটা, বুঝতে পারছেন কি এই যে ছবিটা কি দেখা যায়, এগুলো জি জি আসলে জি। হচ্ছে ওয়্যার, হ্যাঁ, বা তার। কিসের ওয়্যার? এটা হচ্ছে স্টার্নোটমি ওয়্যার, হ্যাঁ, স্টার্নোটমি ওয়্যার, মানে এই বরাবর একটা স্টার্নাম ইনসেশন দেওয়া হয়েছিল, সেটাকে আবার সেলাই করে দিচ্ছে, ওয়্যার দিচ্ছে, সেই ওয়্যার গুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বোঝা যাচ্ছে, নিচে দিকে বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখানে পাঁচটা আছে, এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে 2, 3। স্টার্নোটমি ওয়্যারটা মোস্ট কমনলি যেটা অনেকগুলো কারণেই ব্যবহার হয়, এটা হচ্ছে সিএবিজি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং যখন হয় তখন সেটা আমরা করে থাকি। এবং মাইট্রাল ভালভের অনেক ধরনের অপারেশন আছে, এক ধরনের অপারেশনে এই স্টার্নোটমি করা যেতে পারে। আচ্ছা, এখন অনেক ধরনের ইনসিশন দেওয়া যায় সেন্ট্রাল এটা। তো এখন এই এক্সরে যখন আমি দেখবো তখন আমার মাথায় কি কি আসবে, কি কি আসবে দেখেন, যে এখানে দেখেন একটা ডেন্স, এটা কিন্তু ইনহোমোজেনাস অপাসিটি, তাই না, একটা কিছু অপাসিটি আছে, আবার কিছু এয়ারও দেখা যাচ্ছে, হ্যাঁ, এরকম কিছু কনসলিডেশনের মতো আছে, কম যদিও। একটা হতে পারে যে পেশেন্টের অপারেশন করা হয়েছে, এখন যেহেতু এটা সিএবিজি অপারেশন করা হয়েছে, বড় একটা অপারেশন, এই অপারেশনের পরে তার ইনফেকশন হয়েছে, ইনফেকশন থেকে তার একটা কনসলিডেশনের মতো ডেভেলপ করছে, ঠিক আছে, এটা একটা পসিবিলিটি হতে পারে। আর একটা হতে পারে কি যে সিএবিজি করছে কেন, নিশ্চয়ই তার করোনারি আর্টারি ব্লক ছিল, ঠিক আছে, এবং সেটা অবশ্যই ট্রিপল ভেসেল ডিজিজ ছিল। সিএবিজি ইন্ডিকেশন আমরা জানি হয়তো দুইটা বা তার বেশি, মানে তিনটা অন্তত ভেসেল ব্লক থাকবে। তার মানে হচ্ছে যে পেশেন্টের স্মোকিং এর একটা হিস্ট্রি আছে, বা ডিসলিপিডেমিয়া থাকতে পারে, স্মোকিং এর হিস্ট্রি আছে, এই জন্য আর্টারি গুলো ব্লক হয়ে গেছিল। তাহলে যে পেশেন্ট স্মোকিং করতেছে তার স্বাভাবিকভাবে লাংসেরও লেশন থাকবে, তাহলে এটাও হতে পারে তার হয়তো সিএবিজি আছে, সাথে এটা একটা মাস লেশন, ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, ঠিক আছে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা এটা মাস লেশন হতে পারে। এই দুইটা পসিবিলিটি আমরা মাথায় রেখে আমরা আগাবো, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের অ্যাসোসিয়েটেড হিস্ট্রি এবং এক্সামিনেশন গুলো আমরা দেখবো, পেশেন্টের ক্লাবিং আছে কিনা, তার স্মোকিং হিস্ট্রি আছে কিনা, ব্রঙ্কিয়াল কার্সিনোমার জন্য যে অকুপেশনাল রিস্ক ফ্যাক্টর, পেশেন্ট কোনো শিপইয়ার্ডে কাজ করে কিনা, হ্যাঁ, বা অন্যান্য যে মেটালিক জিনিসগুলোর যে এক্সপোজার বা ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, এগুলো আমরা হিস্ট্রি নিলাম, সাথে ইনফেকশনের হিস্ট্রি তো আছে, সিএবিজি হয়েছে হসপিটালে আছে, সেক্ষেত্রে আমরা স্পুটাম সিএস বা ব্লাড সিএস করলে আমরা একটু পেয়ে যাবো যে এটা আসলে কোন দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দেখেন রাইট ডোম অফ ডায়াফ্রামটা লেফট ডোম অফ ডায়াফ্রাম থেকে একটু উপরে থাকবে, রাইট হাইলামটা আবার নিচে থাকে, হ্যাঁ, লেফট হাইলামটা উপরে থাকে, 2 সেন্টিমিটার উপরে থাকবে লেফট হাইলাম, যেটা লেফট হাইলাম, এটা হচ্ছে রাইট হাইলাম, ঠিক আছে। এগুলা হচ্ছে পালমোনারি ভেসেল, এগুলা কিন্তু আবার লেশন না, এগুলা কিন্তু পালমোনারি ভেসেল, হ্যাঁ, নেক্সট দিন আমি দেখাবো, ছবি আছে নর্মাল ইয়াতে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে এক্সরেতে চলে আসি। দেখেন এক্সরেতে কি বোঝা যাচ্ছে বলেন তো, এক্সরেতে আমরা কি বুঝতে পারছি, এখানে কিন্তু সুন্দর, এখানে এই যে নাম আছে রাকুমিন, বয়স 85 বছর, ঠিক আছে, জোবেদ আলী সবকিছু আছে। দেখেন এইখানে, এই যে দেখেন এখানে এক নম্বর হচ্ছে, স্পাইনের কার্পেচার। হ্যাঁ, স্কোলিওসিস আছে, ঠিক আছে, এটা কিন্তু ওই যে বললাম স্পাইনটা আমাদের দেখতে হবে কিন্তু সবসময়, এটা স্কোলিওসিস আছে। আবার বয়স বেশি দেখে দেখেন কিছু এই যে অস্টিওফাইটও কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, কিছু অস্টিওফাইট গুলাও কিন্তু তার গ্রো করে গেছে, দেখা যাচ্ছে কিছু অস্টিওফাইট। আচ্ছা, এটা আমাদের মূল বিষয় না চেস্ট এক্সরেতে, এটা অন্য জায়গায়। এখানে যেটা আমাদের মেইন বিষয় সেটা হচ্ছে এই যে এখানে কিছু লোবুলেটেড কিছু অপোসিটি দেখা যাচ্ছে দুই পাশে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা রেডিওলজিক্যাল ভাষায় বলি লোবুলেটেড, অথবা আমরা যদি ব্রিটিশ ডিকশনারি বলি ভাষায় তাহলে কিছু কার্ভিলিনিয়ার কিছু অপোসিটিস আছে, বাইল্যাট্রাল, হ্যাঁ, এটা প্যারাট্রাকিয়াল এবং প্যারাহাইলার, মানে এই চেস্ট এক্সরেতে যখন আমরা এইরকম লোবুলেটেড লেশন দেখবো
এবং সেটা হাইলামের পাশে, তখন আমরা চিন্তা করব এখানে হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি। হাইলার লিম্ফ নোড গুলা বড় হলে এটা লোবুলেটেড। তাহলে বাইল্যাটারাল হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি, এটা কজ কি আছে? বাইল্যাটারাল হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি অনেকগুলো কজ আছে, 8-10টা কজ আছে। সবগুলো আমি জেনারেল প্র্যাকটিসে মাথায় রাখবো না, তাহলে আমি যাইতে পারবো না। জিপিতে আপনি চেম্বারে বসে আপনি মোস্ট কমন 3 থেকে 4টা, 3টা আপনি মনে রাখেন মোস্ট কমন 3 থেকে 4টা। একটা হচ্ছে আপনার লিম্ফোমা, 2 নাম্বার সার্কোইডোসিস, 3 নাম্বার টিউবারকুলোসিস, 4 নাম্বার সিলিকোসিস। জিপির জন্য আপনি সিলিকোসিসও বাদ দেন, সিলিকোসিস আপনার জিপির জন্য দরকার নাই। সিলিকোসিস, হিস্টোপ্লাজমোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, মেটাস্টাসিস, এগুলো আপনার দরকার নেই। আপনি অন্তত 3টা মনে রাখেন, যে 3টা আমার জেনারেল প্র্যাকটিসের চেম্বারে মিস করবোই না আমি কোনোভাবে। 1 নাম্বার হচ্ছে লিম্ফোমা, 2 নাম্বার টিউবারকুলোসিস, সাথে সার্কোইডোসিসটা মনে রাখতে পারলে খুব ভালো। আচ্ছা, এখন দেখেন পেশেন্টের বয়স হচ্ছে 85 বছর, তাহলে এইখানে সার্কোইডোসিসটা সাধারণত কম বয়সে হয়, 30 বা 40 বছর বয়সের দিকে হয়, 40-45 বছর। তাহলে এই সার্কোইডোসিসটা আমরা বাদ দিতে পারি ইয়ং ফ্যামিলিতে। তাহলে বাকি থাকলো কি? টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস যে কোনো বয়সে হইতে পারে, হ্যাঁ এরকম হইতে পারে। আরেকটা হইলো কি লিম্ফোমা, লিম্ফোমা হতে পারে। লিম্ফোমাও আবার হজকিন্স লিম্ফোমা একটু ও, আগে আগে হয়, হ্যাঁ দেখা যায় যে হজকিন্স লিম্ফোমা আমরা জানি যে পিকেএস কিন্তু দুইটা বায়োমোডাল মোডে হয়। একটা হচ্ছে আপনার প্রায় 25 থেকে 40 বছর বয়স, আরটা আবার 50 থেকে এরপরে, হ্যাঁ এরকম একটু বায়োমোডাল মোডে হয়। আর নন হজকিন্স লিম্ফোমা যেটা, সেটা একটু বেশি বয়সে হয়, যেমন 60 বছরের পরে হয়। এবং নন হজকিন্স লিম্ফোমাতে কিন্তু মিডিয়াস্টিনাল লিম্ফ নোড গুলা একটা সিস্টেমিক, এটা কন্টিজিউয়াস থাকে না। হজকিন্স লিম্ফোমা প্রথমে সার্ভাইকালে আসে, তারপর আস্তে 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 অন্যগুলোতে যায়। নন হজকিন্সে কন্টিনিউয়াস থাকে না। আরেকটা হতে পারে নন হজকিন্স লিম্ফোমা হতে পারে, পেশেন্টের বয়স বেশি, এটা একটা হতে পারে। তাহলে একটা হতে পারে টিউবারকুলোসিস, আরটা হতে পারে ব্রঙ্কিয়াল, আরটা হতে পারে লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা। আরটা হতে পারে কি? আরটা হতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়েছিল হয়তো এই পাশে, মেটাস্টাসিস হয়ে এই পাশে লিম্ফ নোডে ইনভলভ করছে, ঠিক আছে, সেটাও একটা হতে পারে। তো ব্রঙ্কিয়াল কার্সিনোমা লেস চান্স, কারণ ব্রঙ্কিয়াল কার্সিনোমা হলো আপনার লাংসে, সেক্ষেত্রে একটা প্যাথোলজি থাকার কথা। অথবা যেটা পাশে কন্ট্রোলাটারাল লিম্ফ নোডে মেটাস্টাসিস হবে, সেখানে সাথে কিছু ইফিউশন থাকবে, অথবা তার আর অন্যান্য লিম্ফ নোড বা অন্যান্য সিম্পটম গুলো আমরা এক্সরেতেও আরো কিছু ফাইন্ডিংস পাওয়ার কথা। তাহলে এটা মোস্ট কমনলি হতে পারে। দেখেন যে পাশে আবার কিছু যে প্যাচি লেশন দেখা যাচ্ছে, প্যাচি লেশন দেখা যাচ্ছে, তাহলে এটা একটা হতে পারে যে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস, যদিও টিউবারকুলোসিস বাইলেটারাল লিম্ফোডেনোপ্যাথি মোটামুটি কমন, যদিও খুব কমন না, মোটামুটি কমন। তাহলে একটা, এই 3টার মধ্যে আমরা এটা ধরে নিতে পারি যে বেশি বয়স, বাইলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি আছে, সাথে কিছু প্যাচি কনসোলিডেশন আছে চারপাশে, সেটা একটা হতে পারে টিউবারকুলোসিস। আচ্ছা, প্যাচি বলতে আমরা কি বুঝি? প্যাচি হচ্ছে আপনার যে এই যে কিছু সিস্টিক লেশন, সিস্টিক মানে সিস্টের মতো, যে একটা ছোট একটা গোলাকার একটা ইয়ে থাকবে, সেটার ভিতরে বাতাস, হ্যাঁ যে সিস্টিক লেশন থাকলো, কিছু কিছু ছোট ছোট যে এরকম এরকম ছোট ছোট সিস্টিক লেশন ইন্টারভেনিং নর্মাল লাং টিস্যু, পরে আবার নর্মাল লাং টিস্যু, হ্যাঁ একটু সাদা একটু কালো, একটু সাদা একটু কালো, এইভাবে করে করে একটা প্যাচি কিছু লেশন থাকবে, ঠিক আছে। আর এই যে আচ্ছা, তাহলে এটা মোটামুটি এরকমই গেল। পরে আমরা আরেকটা এক্সরে দেখি, দেখেন এখানে আরেকটা এক্সরে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই এক্সরেতে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্যাচিলেশন আছে, এবং বোথ লাং ফিল্ডসে আমরা কিছু প্যাচিলেশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। পসিবলি সাথে এখানে হাইলার লিম্ফোডেনোপ্যাথি থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটাও টিউবারকুলোসিসের দিকে বেশি চলে যাবে। এখানে আরেকটা এক্সট্রা দেখেন, এখানে যদি আমি জোন ভাগ করি, তাহলে এখানে 1 2, এটা অবশ্য মিড জোনে পড়ে যাবে এক্সক্লুসিভলি। তো এই মিড জোনের মধ্যে একটা সুন্দর ক্যাভিটেটিং লাং লেশন, তাহলে এখানে তখন আমাকে ক্যাভিটেটিং লাং লেশনের ডিগ্রি চিন্তা করতে হবে, ডিফারেন্সিয়েশন যে ক্যাভিটি কি কি ক্ষেত্রে হয়। টিউবারকুলোসিসে এরকম খুব সুন্দর একটা ক্যাভিটি হতে পারে, ঠিক আছে। নিউমোনিয়াতে আমাদের খুব সুন্দর করে ক্যাভিটি হতে পারে, বিশেষ করে কোন নিউমোনিয়াতে ক্যাভিটেশন বেশি হয়, যদি স্ট্যাফাইলোকক্কাল বা ক্লেবশিয়েলা দিয়ে হয়। লাং অ্যাবসেসে ক্যাভিটি উইথ এয়ার ফ্লুইড লেভেল থাকবে বেশি, একটু ফ্লুইড জমা হওয়ার কথা, সেটা এখানে নাই, ঠিক আছে। তো এই জন্য এটা একটু পরের দিকে আসবে। আর মোস্ট কমন এগুলা, আর হচ্ছে কিছু রেয়ার ডিজিজ থাকতে পারে, ফাঙ্গাল কিছু ইনফেকশন এরকম ক্যাভিটি পাওয়া যায়, উইগনার্স গ্র্যানুলোমাটোসিস পাওয়া যায়, এগুলো একটু পরে, এটা জিপিতে আমরা চিন্তা করবো না। তবে জিপি হিসেবে আপনি অন্তত যেটা চিন্তা করবেন, টিউবারকুলোসিস অবশ্যই এটা মাথায় রাখবেন 1 নাম্বার, 2 নাম্বার নিউমোনিয়া মাথায় রাখবেন, আর এয়ার ফ্লুইড লেভেল যদি থাকে সেক্ষেত্রে লাং অ্যাবসেস মাথায় রাখবেন, এবং 3 নাম্বারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা মাথায় রাখবেন।
ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে আমরা ক্যাভিটি পাই। ঠিক আছে, এখানে আরেকটা এক্সট্রা দেখেন, চেস্ট এক্সট্রা পিও ভিউ। ঠিক আছে, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ট্রাকে মোটামুটি ঠিক আছে, রোটেশন নাই। ভার্টিব্রা গুলো আমরা যদি এক নজর দেখি, হ্যাঁ ভার্টিব্রা গুলো মোটামুটি ঠিক আছে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। সফট টিস্যু শ্যাডো লেফট লাংস মোটামুটি ঠিক আছে, কোস্টোফেনিক অ্যাঙ্গেল কার্ডিওফেনিক অ্যাঙ্গেল ভালো আছে। তো রাইট লাংস এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে রাইট বর্ডার অফ হার্ট দেখা যাচ্ছে না, রাইট ডোম অফ ডায়াফ্রাম নাই, কোস্টোফেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড। তাহলে এইটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? এটা ডেন্স হোয়াইট একটা অপাসিটি, কিছুটা কার্ভিলিনিয়ার আপার বর্ডারের মতো আছে। তাহলে এইটা একটা হতে পারে প্লুরাল এফিউশন, এক নাম্বার আমরা যদি চিন্তা করি। দুই নম্বর একটা হতে পারে যে এখানে লোয়ার লোব যেটা আছে লাংসের লোয়ার লোবটা কলাপস হয়ে গেছে, কলাপস হয়ে ওটা দেখা যাচ্ছে, সেটা দুই নাম্বার ডিডি হইতে পারে। তিন নাম্বার কি হতে পারে? তিন নাম্বার হতে পারে যে লোবেক্টমি, নিচের লোবটাকে হয়তো কেটে ফেলে দিচ্ছে, সেটা নাই। তবে লোবেক্টমি যদি করে তাহলে কোনো একটা রিপসে আমি সেই কাটার একটা চিহ্ন পাবো, হ্যাঁ যে রিপস কেটে তো ঢুকতে হবে, এখানে কিন্তু রিপস কাটার চিহ্ন নাই, সুতরাং এটা আসবে না। তাহলে এখানে মেইনলি থাকবে হয়তো এখানে প্লুরাল এফিউশন আছে অথবা এখানে লোয়ার লোব কোলাপস আছে। ঠিক আছে, তো এই দুটাকে বেস করে তখন আমি আগাইতে পারবো। ওকে, 3 নম্বরে যেটা সেটা হচ্ছে দেখেন এখানে বাইল্যাটারাল কোস্টোফেনিক অ্যাঙ্গেল অবলিটারেশন আমরা পাচ্ছি। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে বাইল্যাটারাল প্লুরাল এফিউশন। বাইল্যাটারাল প্লুরাল এফিউশনে অনেক কজ আছে। মোস্ট কমন কজ হচ্ছে ট্রানজুরেটিভ এফিউশনের কজ গুলো, মেইনলি মেজর অর্গান ফেলিয়ার যেগুলো, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক হার্ট ফেলিয়ার, নেফ্রোটিক সিনড্রোম, হাইপারপ্রোটেনিমিয়া, সিরোসিস অফ লিভার। তো একটা জিনিস মনে রাখবেন যে বায়োল্যাটারাল প্লুরাল এফিউশন এটা আমরা চেম্বারে ম্যানেজ করবো না, এটা অনেকগুলো পরীক্ষা লাগে, অনেকগুলো সিস্টেম এখানে এক্সক্লুড করতে হয়। সুতরাং এই ক্ষেত্রে যদি আমি পাই তাহলে পেশেন্টকে রেফার করবেন, এটা হসপিটালে রেফার করে দিবেন আপনার। ঠিক আছে, অথবা কোনো রেসপিরেটরি ফিজিশিয়ানের কাছে রেফার করলে সেখান থেকে হসপিটালে অনেক ভর্তি হয়ে ইয়ে করতে পারবে। ঠিক আছে, তো কিছু প্যাথোলজিক্যাল এক্সরে আমরা আজকে দেখলাম। আমাদের আর ক্লাসের সময় আছে 2 ঘন্টা, যেহেতু আপনাদের জন্য অনেকের হয়তো কাজ থাকবে, তাহলে 4:30 বেজে গেছে। আর বাকি 30 মিনিট আমরা কিছু প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করবো, আরো কিছু প্যাথোলজিক্যাল এক্সরে আমি নেক্সট দিন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তাহলে নেক্সট দিন আমরা নর্মাল আরো প্রায় 37টা স্লাইড শিখবো, নর্মাল লাং এক্সের ক্যারেক্টারিস্টিক্স, এবং প্যাথোলজিক্যাল আরো প্রায় 9টা স্লাইড আমরা ইনশাল্লাহ নেক্সট দিন শিখবো। ঠিক আছে, 9 থেকে 10টা, আরো 2-1টা আমি হয়তো যোগ করে দিতে পারি আপনাদের জন্য। তাহলে নেক্সট দিন আমাদের এক্সরে থেকে কিছু জিনিস শেখার বাকি আছে, যে আমরা প্রায় অলমোস্ট 35+ নর্মাল এক্সরে শিখবো, ক্যারেক্টারিস্টিক্স গুলো এক্সরে, এবং 9 থেকে 10টা আমরা প্যাথোলজি শিখবো। ঠিক আছে, আজকে এখন কিছু প্রেসক্রিপশন আলোচনা করবো, প্রেসক্রিপশন কিছু আলোচনা না করলে একটু ভালো লাগবে না, হ্যাঁ জেনারেল প্র্যাকটিস রিলেটেড। আচ্ছা, তাহলে দেখেন প্রেসক্রিপশনে প্রথমে আসেন। তাহলে প্রথমে আমরা যে কথাগুলো বারবার বলতেছিলাম যে প্যাটার্ন রিকগনাইজেশন, প্যাটার্ন রিকগনিশনটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই জন্য প্যাটার্ন রিকগনাইজেশন, যে আমাদেরকে প্রত্যেকটা সিমটম ইভালুয়েশন করার সময় আমাদের প্যাটার্নটাকে ধরে ফেলতে হবে, যেটা কোন প্যাটার্নে পড়ে, এই প্যাটার্নে পড়লে এই জিনিসটাকে আমি এটার মধ্যে। আচ্ছা, প্রথমেই কোন রোগটা রাখছি, যে অ্যাকুইট রাইনাইটিস বা কমন কোল্ড বা অ্যাকুইট কোরাইজা। ঠিক আছে, অ্যাকুইট রাইনাইটিস মেডিকেল টার্ম, আমরা যদি ব্রিটিশ ডিকশনারি টার্মে বলি তাহলে এটা কমন কোল্ড আমরা বলতে পারি, সাধারণ মানুষ যে হিসেবে বলে। তাহলে এই যে অ্যাকুইট রাইনাইটিস, আমরা বলছি যে রেসপিরেটরি ট্রির দরজা হচ্ছে নাক। তাহলে প্রথমে দরজার রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। দরজার রোগ না জেনে ভিতরের ঘরের রোগগুলা খুব একটা সুবিধা করা যাবে না। আগে দরজার রোগ, তারপর আস্তে আস্তে ঘরের রোগগুলা সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, দরজার মধ্যে কি সমস্যা? প্রথমে এটা কি অ্যাকিউট না ক্রনিক? ক্রনিক রাইনাইটিস হতে পারে, তাহলে অ্যাকিউট হতে পারে অথবা ক্রনিক হতে পারে। তাহলে অ্যাকিউট বা ক্রনিক কিভাবে বুঝবে? অ্যাকিউট কেন? এই দেখেন ডিউরেশনটা হচ্ছে 3 সপ্তাহের কম, 1 নম্বর। ঠিক আছে, 3টা কার্ডিনাল ক্যারেক্টারিস্টিক্স থাকে এখানে অ্যাকিউট রাইনাইটিস। ঠিক আছে, 3টা একদম কার্ডিনাল ফিচার থাকতে পারে। সেটা হচ্ছে স্নেজিং, নেজাল ডিসচার্জ, নেজাল ব্লকেজ, এই 3টা। তাহলে স্নেজিং আছে পেশেন্টের, নেজাল ডিসচার্জ, নেজাল ব্লকেজ আছে 3 সপ্তাহের কম, সেটা আমাদের মোস্ট কমনলি আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে অ্যাকুইট। অ্যাকুইট রাইনাইটিস হয় নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষেরই অ্যাকুইট রাইনাইটিস আছে, এবং এটা নিয়ে আপনার কাছে আসবে, খুব কমন, এবং এটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারলে সেটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা,
এখানে আমি প্লাস মাইনাস তার কাফ থাকতে পারে, সেটা ড্রাই বা প্রোডাক্টিভ হতে পারে, মাইনাস থাকতে পারে, অনেক সময় কিছু ফিভারিশ ফিলিং বা ফিভার থাকতে পারে। অন এক্সামিনেশন আমি কি দেখবো, আমাকে নাকটা দেখে নিতে হবে টর্চ লাইট দিয়ে, তার ন্যাজাল মিউকোসাটা সোয়েলেন আছে কিনা, ইয়েডিমাস ইনফ্লামেশনের ফিচার আছে কিনা, লাল হয়ে গেছে কিনা, ফুলে গেছে কিনা, ইয়েডিমাটাস সোয়েলেন ন্যাজাল মিউকোসা আছে কিনা। যেহেতু এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এখানে লাংস ইউজুয়ালি, চেস্টটা ইউজুয়ালি ক্লিয়ার, এখানে চেস্টে অস্কারলেশনে কোনো ফাইন্ডিংস পাওয়া যায় না। আমি ম্যানেজমেন্ট কি দিব, ম্যানেজমেন্ট আমাকে একটা অ্যান্টিহিস্টামিন ইভাস্ট্যাটিন আমি 10 মিলিগ্রাম করে যোগ করছি, ফিক্স করে দিব কয়দিন, 5 থেকে 7 দিন একটা করে খাবো। খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমি সিডেটিভ দিব নাকি নন সিডেটিভ দিব। অ্যাডাল্টের ক্ষেত্রে আমাকে জেনে নিতে হবে, তার সিডেটিভ দিলে হ্যাংওভার করতে পারে, অথবা ঘুমের সকালবেলা তার ডিজিনেস থাকতে পারে, হাইপারসমনোলেন্স হতে পারে। সুতরাং যারা অ্যাক্টিভ কাজ করতেছে তাদের ক্ষেত্রে এটা আমরা দিব না। এই চয়েসটা খুব গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, যেহেতু সোয়েলের ন্যাজাল মিউকোসা যদি থাকে, তার একটু শ্বাসকষ্ট হইতে পারে। সেই শ্বাসকষ্ট যদি থাকে বা কিছু সমস্যা যদি ওরকম মনে হয় তার কাছে, সেক্ষেত্রে আমি অক্সিমেটাজোলিন অথবা জাইলোমেটাজোলিন একটা নেজাল ড্রপ দেবো, যেমন অ্যান্টাজল নেজাল ড্রপ, এবং সেটা 3 থেকে 5 দিন, 1 ফোঁটা করে 3 বার, বেশি দেওয়া যাবে না। লং টার্ম যদি এটা ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু একটা রিবাউন্ড ফেনোমেনা হয়, রিবাউন্ড একটা ফেনোমেনা হয়। ঠিক আছে, সেই রিবাউন্ড ফেনোমেনার একটা সুন্দর নাম আছে এবং সেটা বেশ ক্ষতিকর। সুতরাং একটা জিনিস ভালো করতে চাই, আমি আরেকটা জিনিস করবো না। সুতরাং এটা লং ডিস্টেন্স দেওয়া যাবে না, আমি ফিক্সড করে দিব 5 দিন সর্বোচ্চ বা 7 দিন আমি দিব। আচ্ছা, এই পেশেন্টটাকে আমি প্রেসক্রিপশন লেখার পর তাকে 1 থেকে 1.5 মিনিট তাকে কাউন্সেলিং করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। রোগীরা অনেক সময় আমাদের ক্ষেত্রে সবকিছু আমরা খুব সুন্দর করে চিকিৎসা দিই, কিন্তু যেটা সমস্যা হয় আমরা কাউন্সেলিং করি না, কথা বলি না। এই জন্য পেশেন্টদের খুব সমস্যা। তো আমি প্রেসক্রিপশনটা লিখে প্রথমে রোগীর মনোযোগ আকর্ষণ করতে হবে, মনোযোগ। হ্যাঁ, ধরেন আমি অনেক সময় দেখছি যে প্রেসক্রিপশন লিখে বোঝানো শুরু করি, শোনেন আপনার এটা 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 হয়েছে। তো রোগী তখন হয়তো তার কোনো সমস্যার কথা বলে বা অন্যদিকে যায়, অন্য কিছু চিন্তা করতেছে। তাহলে প্রেসক্রিপশনটা লিখেই বলতে হবে যে বাবা, আপনার কাছ থেকে শুনলাম, আপনার ওষুধগুলো লিখলাম, এখন আমি আপনাকে বলবো, আপনার রোগ সম্পর্কে বিস্তারিত বলবো এবং আপনার চিকিৎসা সম্পর্কে বলবো, আপনি একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। তাহলে তার অ্যাটেনশনটা আপনি ড্র করে নিলেন ফার্স্ট। সেকেন্ডলি, যে অনেক সময় চেম্বারে আমাদের কম রোগী ঢুকায়, সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি কি আপনার সাথে কোনো অ্যাটেন্ডেন্স রাখতে চান কিনা, কাউকে ডাকতে চান কিনা। হয়তো আপনার মনে হচ্ছে যেটা এমন একটা জিনিস যেটা শুধু রোগীকে না বুঝে, হয়তো রোগী বৃদ্ধ বা ভুলে যেতে পারে, অথবা তার হাজবেন্ড ওয়াইফ বা অন্য কেউ থাকলে তাকেও বুঝিয়ে দিলে সুবিধা আপনার জন্য, তাহলে তাকে ডাকলেন যে অন্য কাউকে আমি রাখতে চান কিনা। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে বলবেন আপনি কি আপনার রোগ সম্পর্কে জানেন, হয়তো এটা সে জানতে পারে অন্য কোথাও থেকে। যদি বলে যে হ্যাঁ জানি, মনে করেন সিএবিটি পেশেন্ট বললো হ্যাঁ জানি, কোনো সমস্যা নেই, আমি আপনাকে আরো বিস্তারিত বলবো, এবং যে জায়গাগুলোতে আপনার কনফিউশন আছে বা আরো প্রশ্ন আছে আমি সেগুলোর উত্তর দিব। আর যদি বলে না জানি না, তাহলে বলবেন যে ঠিক আছে, আমি আপনাকে এটা এখন বিস্তারিত খুলে বলছি। ঠিক আছে, তারপরে আপনি অ্যাকুয়েট রাইনাইটিস কি একটা সংক্ষেপে বাংলায় 30 সেকেন্ডে বলতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিজিজ আমি যখন চেম্বারে প্র্যাকটিসের উপযোগী করব, তখন সেই ডিজিজটা নিয়ে পড়ার সময় আমাকে চিন্তা করতে হবে যে আমি যদি আমার দাদিকে বা আমার নানিকে এটা সহজ বাংলায় বুঝাই বলতে পারি, সেইভাবে আমাকে জিনিসটা রেডি করতে হবে নিজের ভিতরে। অ্যাভয়েডিং অল মেডিকেল টার্মস, মেডিকেল টার্মস তারা বুঝে না, আর আমরা মেডিকেল টার্ম গুলো ইউজ করতে করতে আমরা যখন কোনো কিছু বুঝাইতে চাই, আমাদের বাংলায় সেটা বোঝানো খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য, আমাদের মেডিকেল টার্মস চলে আসে। ঠিক আছে, মেডিকেল টার্মস গুলা, মেডিকেল জার্গন বলা হয় এটাকে, যে অ্যাভয়েড মেডিকেল জার্গন। হ্যাঁ, এটা আমাদের সবসময় অ্যাভয়েড করতে হবে। খুব বাংলায় আমরা বলবো যে আপনার নাকে ইনফেকশন হয়েছে এবং নাকে যে মাংসগুলা সেগুলা লাল হয়ে গেছে, অনেক বেশি ফুলে গেছে, নাক বন্ধ হয়ে গেছে, নাক দিয়ে পানি হচ্ছে, এই জন্য আপনার হাঁচি হচ্ছে বারবার, সাথে যদি অন্যান্য কিছু থাকে যে এই ফুলে যাওয়ার জন্য বাতাস নিতে কষ্ট হচ্ছে, কিছু শ্বাসকষ্ট আপনার আছে বা হইতে পারে, অনেক সময় কাশি থাকলে কিছু এই জন্য কিছু কাশি হচ্ছে, আপনি এটা সহজভাবে বুঝিয়ে দিতেন। এরপরে যেটা, যে এইটা জন্মগত কোনো রোগ না, এটা কি কারণে হইতে পারে, আপনি 2টা কারণ বললেন, যেটা আহ ভাইরাসের জন্য, ব্যাকটেরিয়ার জন্য, অথবা অতিরিক্ত ঠান্ডা লেগে হইতে পারে। এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে, তাকে রিঅ্যাসিওর করা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটার জন্য আপনার কোনো পরীক্ষা নিরীক্ষাও করার দরকার নেই। এটা এমন একটা রোগ যেটা আপনি কনফিডেন্টলি ডায়াগনোসিসটা লিখে ফেলতে পারেন, অ্যাকুইট রাইনাইটিস। এটার জন্য কোনো ইনভেস্টিগেশনেরও কোনো প্রয়োজন নাই।
এবং এই অ্যাকুইট রাইনাইটিস এই কথাটা প্রেসক্রিপশনে লেখা থাকা জরুরি, কারণ এই সমস্ত সমস্যাতে রোগীরা ফার্মেসিতে যেয়েও ওষুধ নেয়, কিন্তু ফার্মেসি আলা ডায়াগনোসিসটা লিখতে পারবেন, তার এখানে থাকবে না। আমাদের প্রেসক্রিপশনে ডায়াগনোসিসটা লেখা থাকা সেটা আলাদা একটা সৌন্দর্য এবং আপনার নলেজ সম্পর্কে বা স্কিল সম্পর্কে একটা ভালো ধারণা দিবে যার কাছে এটা যাবে। ঠিক আছে, এবং তারপরে আপনি তাকে বুঝাই দিলেন কোনো পরীক্ষা নিরীক্ষারও দরকার নেই, ওষুধগুলো দিচ্ছি, ওষুধগুলো খাবেন। যে কোনো ট্রিটমেন্ট বোঝানোর সময় আপনি দুটো জিনিস বলবেন, যে বাবা অথবা মা আপনাকে কিছু জীবনযাত্রা নিয়ম মেনে চলতে হবে, কিছু মুখে খাওয়া ওষুধ দিচ্ছি, দুটো মিলে আপনার চিকিৎসা। এই দুটাতে কাজ না হলে সার্জারি। সবসময় ট্রিটমেন্টের ক্ষেত্রে তিনটা জিনিস, এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে চেম্বার লাইফেও কাজে লাগবে, পরীক্ষার সময়ও কাজে লাগবে। ট্রিটমেন্ট মানেই তার হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, দেন সার্জারি। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, যে আমি আপনাকে কিছু উপদেশ দিচ্ছি সেটা কি, যে দেখেন আমি উপদেশ লিখে দিচ্ছি, অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্ক, ফুড। এগুলোর মধ্যে ফুড মানে অ্যাভয়েড ফুড মানে এটার মধ্যে হাজার জিনিস আছে, যতটুকু আপনি উঠিয়ে দিতে পারেন। তাকে কিছু হানি লেমন ব্যবহার করা, তাহলে ইটসেলফ বেশ ভালো কাজ করে। সাথে আপনি এই ওষুধগুলো তাকে বুঝিয়ে দিন, এই ওষুধ যে বেশি দিন খাওয়া যাবে না এটা আপনি তাকে বুঝিয়ে দেন। ঠিক আছে, তো এই হচ্ছে কেস 1। কেস 2 তে আছেন। কেস 2 তে তাহলে আমাদের এই রাইনাইটিস এর পরে, নোজের পরে ফ্যারিংস, তাহলে এখানে আমি নিয়ে আসছি ফ্যারিনজাইটিস। ফ্যারিনজাইটিস, এই ফ্যারিনজাইটিসে প্রচুর কেস পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলা মিস হয়, আমরা যেগুলো পাই দেখা যায় এগুলো মিসড কেস অফ ফ্যারিনজাইটিস প্রচুর। এখানে একটা জিনিস দিয়ে আপনি রাইনাইটিসের সাথে বা অন্য কিছুর সাথে ডিফারেন্সিয়েট করতে পারবেন। কি জিনিস? রোগী এসে বলবে তার গলা ব্যথা, সোর থ্রোট। এই সোর থ্রোট মানে তার আপনি ফ্যারিনজাইটিস মোটামুটি নিশ্চিত ভাবে ডায়াগনোসিস করতে পারবেন সোর থ্রোট। সেটার সাথে অ্যাসোসিয়েটেড কাফ থাকতে পারে, প্রোডাক্টিভ সাধারণত ইউজুয়ালি নাও থাকতে পারে। এর কোমরবিডিটিস গুলো সম্পর্কে আমি একটু জিজ্ঞাসা করবো। এবং এই সোর থ্রোট যেহেতু আরো কিছু ক্ষেত্রে হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে, ডিফারেন্সিয়াল সেট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়াল কি? একটা হচ্ছে অ্যাকুইট এপিগ্লটাইটিস, এবং এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এবং অ্যাকুইট